গোসল করে বিছানায় বসতেই রবিনের নাম্বার থেকে কল আসলো। আমি ফোন রিসিভ করে বললাম, রবিন বল। সরি বন্ধু, তোর খবর নিতে পারি নাই। কি আর করব বল, নিতু ম্যাডাম আমাদের এত প্যারা দিচ্ছে যে বলার বাইরে। বাইরে তোর পায়ের অবস্থা এখন কেমন? মোটামুটি ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আর তুই এখন কোথায়? কোথায় আবার, ডিউটিতে আছি। আর ভাল লাগে না রে। ভালো না লাগলেও তো কাজ করতে হবে, কি আর করবি। আর শোন রবিন, আগামী শুক্রবারে আমার বিয়ে, তুই চলে আসিস। মজা করিস তুই আমার সাথে হালা? মজার কি আছে, তোরে সত্যি কথা বলছি। তবে হঠাৎ করে এসব হয়ে গেল রে, আমি নিজেও বুঝতে পারি নাই। তুই সিরিয়াস? বেটা, তুই কি আমার দুলাভাই হোস যে আমি তোর সাথে মিথ্যে কথা বলবো? কিভাবে কি হলো, কিছুই তো বললি না। তুই আগে আয়, পরে তোরে সবকিছু বলবো। আমাকে তো ম্যাডাম ছুটি দিবে না রে। ছুটি না দিলে পালিয়ে আসবি, আমার জন্য এটা পারবি না। আমি যতটা পারি চেষ্টা করব, তবে আমি আসবো এটা শিওর। আচ্ছা তাহলে সময় মতো চলে আসিস। ফোন রাখলাম। আমি ফোন কেটে দিয়ে বিছানায় পা দুলিয়ে বসে আছি। ওই মানুষ কথায় বলে না, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমারও বিয়ের সময় এগিয়ে আসলো। আজকে 7 দিন চলে গেল। আগামীকাল আমাকে বর সেজে নিতু ম্যাডামের বাসায় যেতে হবে। এই তো কিছুক্ষণ আগে আপু আসছে। আপু এসে আমাকে কি যে বকা দিল, ওর অনুমতি ছাড়াই আমি সবকিছু করে ফেলেছি। এটাই আর কি। রবিন নাকি আজকে রাতে আসবে। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। বিছানায় বসে বসে গেম খেলছি। হঠাৎ দেখে তানিয়ার বান্ধবী ঋতু ভিতরে ঢুকলো। ঋতুকে দেখে আমি মাথা উঁচু করে বললাম, কি খবর ঋতু তোমার? আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। ঋতু কিছু না বলে মুখ কালো করে আমার পাশে বসলো। আমি আবার বললাম, কি হয়েছে ঋতু, তোমার মন খারাপ নাকি? আপনি আমার সাথে এটা করতে পারলেন? ওমা, আমি আবার তোমার সাথে কি করেছি? আপনার বিয়ে ঠিক আর আমি কিছু জানি না? আমার যে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে এটা তো আমি নিজেও জানি না। তোমাকে কি বলবো? আপনি এই বিয়েতে রাজি? আমি রাজি কিনা সেটা জেনে তুমি কি করবে? বড় কথা হলো আমার আম্মু এই বিয়েতে রাজি, এজন্যই আমিও রাজি। আমি আপনাকে ভালোবাসি, আপনি কি এটা জানতেন না? ভালোবাসার নাম করে মারতে নিয়েছিলে। মিথ্যে কথা বলো কেন? আমার কথা শুনে ঋতু কান্না করে দিয়ে বলল, আপনি আমার সঙ্গে সম্পর্কে কিছু জানেন না? আমার যখন রাগ হয় তখন যে আমি কি করি নিজেও জানি না। আপনাকে মেরে আমি সারা রাত ভর কান্না করছি। বিশ্বাস করেন, আমি রাগের কারণে এসব করেছি। বাদ দাও ঋতু, আমি এসব আর শুনতে চাই না। দেখো, আমি একটা কথা বলি। তুমি তোমার বাসার সামনে রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে দেখবে, দোকানে যে হ্যান্ডসাম ছেলেটা আছে না, দেখবে ও তোমার দিকে তাকিয়ে আছে। তখন তুমি তাকে দেখে একটু ভাব নেবে, আর ধীরে ধীরে তুমিও তার প্রেমে পড়ে যাবে। মেয়ে মানুষ এগুলোই বেশি করে, একজনকে ফাঁসিয়ে অন্য কাউকে নিজের জীবন সঙ্গী করে নেয়। এই জন্য আমি মেয়েদের বিশ্বাস করি না। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, বুঝলে? আমি কি সত্যি এতটা খারাপ মেয়ে যে আমাকে বিয়ে করা যাবে না? দেখো ঋতু, আমি এই কথা বলিনি। এখন সবকিছু আমার হাতের বাইরে। তাছাড়া তুমি আমার ভাগ্নির বান্ধবী, এই জন্য আমি তোমাকে ওই নজরেই দেখি। বাদ দাও ওসব কথা এখন। ভালোবাসি আপনাকে, আমাকে নিয়ে পালিয়ে যাবেন? আমি এক পায়ে আছি। আর একবার এই কথা বললেই আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আমার আম্মু এসব জানতে পারলে তোমাকে বাসা থেকে বের করে দেবে। যেই কারণে এখানে আসছো সেটা করে চলে যাও। আমার ঝামেলা পছন্দ নয়। আর তাছাড়া তোমাকে বিয়ে করার মতো আমার কোনো ইচ্ছা নাই। আমি আবার বাড়তি ঝামেলা পছন্দ করি না। আমার কথা শুনে ঋতু চোখের পানি মুছে একদম চুপ হয়ে গেল। ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি আবার ওকে বললাম, পাগলামো করো না। আবেগ কেটে গেলে আমাকে আবার তুমি বাঁচ দেবে। এই জন্য যতটা পারো আমার থেকে সরে থাকো। আপনার শুধু একটা কিস করতে পারবো, এটাই আমার শেষ ইচ্ছা। এরপর আপনার সামনে আমি আর কোনোদিন দাঁড়াবো না। ঋতুর কথা শুনে আমি একদম বোকা হয়ে গেলাম। ছি ছি ছি, এই মেয়ে সব কি কথা বলে। ঋতু আবার বলল, এই একটা জিনিস চেয়েছি, দেবেন না আমাকে? দেখো তুমি যেই আবদার করলে এটা আমি কখনোই দিতে পারবো না।
এখান থেকে চলে যাও। ঋতু দাঁড়িয়ে সবার সামনে এসে আমাকে কিছু জিজ্ঞেস না করেই ও সরাসরি আমাকে লিপ কিস করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে বিয়ে করতে পারি নাই এতে আমার কোনো আফসোস নেই, তবে আপনি খুব ভালো। হঠাৎ চোখ গেল দরজার কাছে। দরজার কাছে রেখে তানিয়া দাঁড়িয়ে আছে। ঋতু আমার দিকে তাকিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, ও আমার বান্ধবী। আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো। ভালো থাকবেন। এই কথা বলে ঋতু রুম থেকে বের হয়ে চলে গেল। দিন পেরিয়ে রাত হয়ে গেল। রাতে রবিন আসতেই ওকে আমি সবকিছু বুঝিয়ে বললাম কিভাবে কি হয়েছে, আর বললাম সকালের জন্য রেডি হয়ে নেয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে যথারীতি সবাই নিজের কাজ নিয়ে বিজি হয়ে গেল। আমি আর রবিন রুমে বসে তখন আড্ডা দিচ্ছি। হঠাৎ করে আপু এসে বলল, লাদেন, গোসল করে রেডি হয়ে নে, বেলা অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রেডি হচ্ছি। তবে কালকে থেকে রিয়া আমার নজরে পড়ছে না। ওকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। রবিনকে বসিয়ে আমি রিয়ার রুমে গেলাম। রিয়া দেখি রিয়ার বিছানায় শুয়ে আছে। আমি ধীরে ধীরে ওর পাশে শুয়ে বললাম, তোরে জড়িয়ে ধরবো কি রিয়া? আমার কথা শুনে রিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল আর বলল, তুই এখানে? এখানে আসছি কি সাধে? আজকে আমার বিয়ে আর তুই রেডি না হয়ে শুয়ে আছোস? এটা কোনো কথা বল? তুই কি যাবি না? না রে, যাব না, আজকে আমার শরীর খারাপ। আমি বিছানা থেকে উঠে বললাম, আমি কিছুই শুনতে চাই না। তুই যাবি এটাই আমি জানি। আর তুই আমার বান্ধবী না? লাদেন, আমি বললাম তো আমার ভালো লাগছে না। আমি এবার রিয়াকে ঠেলে নিচে ফেলে আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই যদি আমার বান্ধবী না হতি তাহলে তোরে আমি ফ্রিতে বাচ্চা উপহার দিতাম। তোরে দেখলে মন চায়। রিয়া চোখ রাঙিয়ে বলল, কুত্তা, ফালতু কথা বলবি না, আমাকে ছাড়, আমি রেডি হচ্ছি। কেন? বিয়ের আগে আমার সাথে বাসর করতে চাস না? লাদেন, ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, যা, তোর ছেড়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। রিয়া আবার মুখ বাঁকিয়ে বলল, আমি গেলাম তো। আমি কিন্তু এখন কিছু করে ফেলবো। রিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকে বলল। তুই আস্তে একটা খব্বিস। আমি হাসতে হাসতে রিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। তবে আম্মুর রুমের পাশ দিয়ে যেতেই ভেতর থেকে শুনি ঋতু বলছে, বুঝলি তানিয়া, তোর মামাকে তো আমি দেখতেই পারি না। ওকে তো আমার পছন্দ হয় না। আমার আবার বয়ফ্রেন্ড আছে, তুই তো জিনিস। তোর মামাকে উল্টো পাল্টা কথা বলে ইমোশনাল করে দিয়ে একটা কিস আদায় করে নিলাম। তুই তো বললি তোর মামা এখন আমাকে আর দেখতে পারে না। এখন তো দেখলি তোর মামাকে কিস পর্যন্ত করে দিয়েছি। এখন আমার বাজির টাকা দে। আমি তো তোর মামাকে কিস করে দেখিয়েছি। কিরে লাদেন, তুই এখানে কি করিস? তাড়াতাড়ি রেডি হ। আম্মুর কথা শুনে ঋতু আর তানিয়া ভেতর থেকে বের হলো। আমাকে দেখে ওদের চোখ কপালে উঠে গেল। আমি আম্মুকে বললাম, এই তো আম্মু, এখন গিয়ে রেডি হচ্ছি, যাবো আর আসবো। আমি ঋতুর দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, একটা মানুষ একবার ভুল করলে মেনে নেওয়া যায়, কিন্তু বারবার এমন করলে মেনে নেওয়া যায় না। যা করছো ভালো হয়েছে, নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছ। আপু আমার পাশে দাঁড়িয়ে বলল, কি রে লাদেন, তোর কি হয়েছে? তাড়াতাড়ি রেডি হ। আমি আপুর কথার উত্তর না দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তুই আমার আপন ভাগ্নি, তুই আমাকে মারতে পর্যন্ত নিয়েছিলি। আমি তোরে কিছু বলছি, তবে আজকে আমি তোরে বলি, এই বিয়ের পর যদি আমি তোরে ঋতুর সাথে দেখি তাহলে আমি ভুলে যাব তুই আমার ভাগ্নি। এই জন্য যদি আমার বড় বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে হয় আমি সেটাও করব, এটা মনে রাখিস। এই কথা বলে আমি রুম থেকে চলে যাচ্ছি। পিছন থেকে আপু বলল, কি রে লাদেন, কি হয়েছে? কিছু বললি না তো? আমি সরাসরি রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে বরের কাপড় পরতে লাগলাম। সবকিছু পরে রেডি হতেই রবিন বলল, মাম্মা, তোরে তো একদম ঝাঁকানাকা লাগছে। হ্যাঁ, থাক, তোর আর প্রশংসা করতে হবে না, এখন বাইরে চল। রুম থেকে বের হতেই দুলাভাই বলল, বাহ শালা, তোমাকে বরের পোশাকে খুব মানিয়েছে। সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলো। আমি গাড়ির ভেতরে বসতেই আমার দুই পাশে রবিন আর দুলাভাই বসলো।
দুলাভাই আমার পাশে বসেই বলল, বুঝলে শালাবাবু, কার যে কখন বিয়ের বয়স হয়ে যায় এটাই বলা যায় না। তবে তুমি কিন্তু কচি মেয়ে। আমি দুলাভাইয়ের মুখে হাত দিয়ে বললাম, ধুর মিয়া, আপনার ফাজলামো বন্ধ করে একটু চুপ করে বসেন তো। দুলাভাই আর কিছু না বলে চুপচাপ আমার পাশে বসে আছে, আর উনি আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। নিতু ম্যাডামের বাসার সামনে নেমে ভিতরে গেলাম। আমি গিয়ে বরের জায়গায় বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি, মগার বিয়ের কোনো খবর নেই। একরকম বিরক্ত হয়ে দুলাভাইকে বললাম, কি খবর মিয়া, এখনো কোনো খোঁজ খবর নাই। আমার কিন্তু আর ভাল লাগছে না। দুলাভাই আমাকে বসিয়ে রেখে তিনি ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর দুলাভাই নিতু ম্যাডাম এর মাকে নিয়ে আমার সামনে হাজির হলো। আমার আম্মু কোথা থেকে আমার পাশে বসে বলল, কি খবর বোন? আমাদের তো বাসায় যেতে হবে, একটু তাড়াতাড়ি করেন প্লিজ। আম্মুর কথা শুনে নিতু ম্যাডামের আম্মু বলল, আসলেই হয়েছে কি, আমার ছোট মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, আমরা বলতেও পারি নাই। আন্টির কথা শুনে সবাই একদম চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নাই। আম্মু তো মাথায় হাত দিয়ে বলল, এখন আমার ছেলের কি হবে? আমাদের মান ইজ্জত সবকিছু শেষ হয়ে গেল। আন্টি আম্মুর মাথায় হাত দিয়ে বলল, আমার এক মেয়ে গেছে কি হয়েছে, আরেক মেয়ে আছে না। আমি আপনাদের কথা দিয়েছি আর সেই কথা রাখবো। আমি আমার বড় মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব। আপনাদের কোনো আপত্তি নাই তো? আম্মু শুধু বলল, ভালোই ভালোই মান সম্মান নিয়ে বাড়িতে যেতে পারলেই হলো। তাছাড়া আপনার বড় মেয়ে সেনাবাহিনীর মেজরও কি এই বিয়েতে? আপনার কোনো চিন্তা করতে হবে না, এর হিসাব আমাদের উপরেই ছেড়ে দিন। ওকে আমি রাজি করিয়ে নিয়ে আসছি। বাবা, তোমার কোনো সমস্যা নেই তো? আমি মাথা নিচু করে বললাম, আমার সাথে এমন কিছু হবে জানলে এখানে আসতাম না। শুধু আম্মুর মুখের দিকে তাকিয়ে এখানে আসছি। আপনারা যা ভালো বোঝেন তাই করেন। আন্টি আর কিছু না বলে ভিতরে চলে গেল। আমি নিচে বসে বসে মনে মনে বললাম, নিতু ম্যাডামের বোন খুব ভালো কাজ করেছে। ভাবি নাই হঠাৎ করে এসব হয়ে যাবে, তবে যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। রিয়া আমার কানে কানে বলল, কি ব্যাপার মামা, তোরে এখন খুশি খুশি লাগছে? ভালোই তো হয়েছে তোর, হ্যাঁ? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। কিছুক্ষণ পর আমাকে কোণের সাথে বসানো হলো। এটা যে নিতু ম্যাডাম আমার বিশ্বাস হচ্ছে না। ওনাকে আমি সবসময় সেনাবাহিনীর পোশাকে দেখেছি, কিন্তু আজকে এই প্রথম আমি ওনাকে লাল শাড়িতে দেখছি। তবে ওনার মুখটা দেখতে আমার খুব ইচ্ছে করছে। আমি বিশ্বাস করতে পারছি না আমি নিতু ম্যাডামকে বিয়ে করতে যাচ্ছি। আসলেই কপালে থাকলে সবকিছু আপনা আপনি হয়ে যায়। ভাগ্য আমার কত ভালো, নিতু ম্যাডাম আমার বউ হচ্ছে। আমি আবার আমার ছোটবেলার ভালোবাসা ফিরে পাচ্ছি। ভাবি নাই এই বিয়েতে নিতু ম্যাডাম রাজি হবেন, কিন্তু তিনি যে এত সহজেই রাজি হয়ে যাবেন আমি আশা করি নাই। কাজী যখন আমাকে কবুল বলতে বলল তখন যেন আমি একটা ঘোরের ভিতরে ছিলাম। তবে আমি খুশিতে কবুল বলেই দিলাম। নিতু ম্যাডাম একদম সুন্দরভাবে কবুল বলে দিল। ভাবি নাই নিতু ম্যাডাম কবুল বলবে, তবে আজকে আমার সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। নিতু ম্যাডামকে বিয়ে করব আমি স্বপ্নেও ভাবি নাই, কিন্তু এখন মনে হচ্ছে স্বপ্নের থেকেও আমি বড় কিছু পেয়ে গেছি। তবে একটা জিনিস দেখে আমি বোকা হয়ে গেলাম। সবাই বলে বউ নাকি প্রথম প্রথম নিজের বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেলে একটু কান্না করে, কিন্তু তার কোনো কিছুই নিতু ম্যাডাম করছে না। তবে আমার কি, আমার এসব দেখে লাভ আছে? আপু নিতু ম্যাডামের হাত ধরে গাড়ির কাছাকাছি আনতেই নিতু ম্যাডাম দাঁড়িয়ে গেল। আপু আস্তে করে বলল, আগে গাড়ি তোর, অনেক ধকল গেছে তোমার উপর। আপুর কথা শুনে নিতু ম্যাডাম মুখ থেকে ঘোমটা সরিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে, আর না। আম্মুর কথা শুনে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আম্মু বিষ খেয়ে মারা যাবে বলে আমি এই বিয়ে করেছি, নইলে আমাকে এই পৃথিবীর কেউ এসে কবুল বলাতেও পারতো না। বিয়ে করেছি তাই বলে সংসার করতে হবে, এটা কোনো কথা না। আম্মুর কথা শুনে বিয়ে করছি আম্মুকে বাঁচানোর জন্য। এখন আমি নিজের ইচ্ছে মতো চলবো, আর 6 মাস পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেব।
আমার বাসা থেকে আমি অন্য কোথাও যাব না। আপনারা মনে করবেন এটা কোনো বিয়ে ছিল না। এখন আপনারা সবাই যেতে পারেন। নিতু ম্যাডামের কথা শুনে আমার মুখটা কালো হয়ে গেল। আমি ভাবতেও পারি নাই নিতু ম্যাডাম এত কিছু বলবে। নিতু ম্যাডাম তার আম্মুকে বাঁচানোর জন্য এসব করছে, তবে তাকে জোর করা হয়েছে। কিন্তু তাই বলে তিনি আজকের ডিভোর্সের কথা বলবেন? আমার আম্মু নিতু ম্যাডামের কাছে গিয়ে বলল, কি সব কথা বলছো মা? এসব বলতে নেই, মানুষ খারাপ বলবে। মানলাম তুমি এই বিয়েতে রাজি না, তোমাকে জোর করা হয়েছে, তবে আমাদের বাসায় চলো, তোমাকে কেউ কিছু বলবে না। পরে যদি তোমার ভালো না লাগে তাহলে চলে আসবে, কেমন? নিতু ম্যাডাম আম্মুর হাত ছাড়িয়ে আম্মুকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি আমাকে এই কথা বলার কে? আপনাকে আমি চিনি না। আম্মুকে ধাক্কা দেওয়ার ফলে আম্মু কিছুটা দূরে গিয়ে পড়ল। আমি দৌড়ে আম্মুকে ধরে তুললাম। আম্মুকে দাঁড় করিয়ে নিতু ম্যাডামের কাছে গিয়ে ঠাস ঠাস করে তার গালে দুটো চড় দিয়ে বললাম, তুই আমার আম্মুকে ধাক্কা দেওয়ার কে রে? আমি যদি তোরে ইচ্ছে করি তাহলে জোর করে নিয়ে যেতে পারি, কেউ কিছু বলবেও না, কারণ সবাই জানে তুই আমার বিয়ে করা বউ। নিতু ম্যাডাম উল্টো আমাকে লাথি মেরে বলল, তো তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? তোর হাত কেটে আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। তোর চাকরি আমার হাতের মুঠোয়, এটা তুই জানিস না? আমি দাঁড়িয়ে নিতুর সামনে গিয়ে বললাম, তোর দেমাগ খুব বেশি না? এটা আমি কমাবো। তুই আমার গায়ে হাত তুললেও আমি তোরে কিছু বলতাম না, তবে আমার আম্মুর গায়ে হাত দিয়ে খুব বড় ভুল করলি। তুই যদি আমার বউ না হতি তাহলে তোরে আমি। নিতু ম্যাডাম আমার গায়ে উল্টো আর একটা চড় দিয়ে বলল, কি করবি রে তুই? তুই চিনিস আমি কে? আমি একবার বললে তোর বাসা থেকে তুলে আনবে, আর আমাকে বউ বলার তুই কি? আমি তোরে চিনি না। আমি দৌড় দিয়ে রিয়ার কাছে গিয়ে ওর ব্যাগ থেকে পিস্তল বের করে বললাম, আজকে তোরে আমি খাইছি। যেই নিতুর দিকে গুলি করবো তখন নিতুর মা আমার পায়ে পড়ে বলল, বাবা, আমার এই একটা মেয়ে আছে, ওকে তুমি মেরো না প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, মানছি আমাদের ভুল হয়েছে। রিয়া আমার হাত থেকে পিস্তল নিয়ে আন্টিকে তুলে আমাকে বলল, তোর মাথা খারাপ হয়েছে? এখন বাসায় চল, এখানে ঝামেলা করার দরকার নেই। পেছন থেকে নিতু বলল, তোরে আমার দেখার আছে। তোর চাকরির আমি 12টা না বাজলে তখন আমাকে বলিস। আমাকে তুই গুলি করতে আসিস? কালকে ভিতরে তোর পুরো পরিবার যদি জেলে না থাকে তাহলে আমার নামও নিতু না। তুই আমার বাল ফালাবি ভালি, যা পারিস কর, তবে তোরে আমার দেখার আছে। আর শোন, ডিভোর্স দিতে হবে না, আমি তোরে 3 তালাক দিয়ে ডিভোর্স দেব। তোর মতো মেয়ের মুখে আমি মুতিও না পর্যন্ত। হালির বাচ্চা হালি। তোকে তো আমি। রিয়া তুই আমাকে ছাড় বলছি, ওকে এখানেই জ্যান্ত কবর দিয়ে দেই। রিয়া আর রবিন মিলে আমাকে টেনে গাড়িতে তুলল। আম্মু আমার পাশে বসে কান্না করছে। তিনি ভাবতেও পারে নাই এখানে এত কিছু হয়ে যাবে। রিয়া একটা হাত পাখা নিয়ে আমাকে বাতাস করে বলছে, মাথা ঠান্ডা কর, এইসব পরেও দেখা যাবে। আমি মাথা নিচু করে বসে আছি। আমি ভাবতেও পারি নাই নিতু এতটা দেমাগি মেয়ে হয়ে যাবে। আমি মানি ওর রাগ আছে, কিন্তু তাই বলে ও এসব করবে? ছাড়বো না আমি ওকে। আমার আম্মুকে ধাক্কা দেয়। কিছুক্ষণ দূরে যেতেই একটা মাইক্রো গাড়ি আচমকা এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেল। ড্রাইভার জায়গায় ব্রেক করার ফলে সামনের সিটে আমার মাথা লেগে কপালে আঘাত পেলাম। রিয়া রেগে গাড়ি থেকে নেমে সামনে থাকা গাড়ির সামনে গিয়ে বলল, এই, তোরা কি চোখে দেখিস না? চোখে বাড়িতে রেখে এলি নাকি? আজকে যদি কিছু হয়ে যেত আমাদের? হঠাৎ দেখি গাড়ির দরজা খুলে আমার চাচাতো বোন আর রাসেল বেরোলো। রাস্তার মাঝে ওদের দেখে আমি বোকা হয়ে গেলাম। আম্মু ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন কি হবে বাবা? আমি গাড়ি থেকে নেমে বললাম, কিছু হবে না, তুমি চিন্তা করো না। গাড়ি থেকে নেমে রিয়াকে বললাম, রিয়া তুই ভিতরে গিয়ে বস, আমি আসছি। কিন্তু রিয়া ভিতরে যায় নাই, আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি এবার ছোট আপুকে উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার, রাস্তার মাঝে আটকানোর কোনো মানে আছে?
তোমরা আমার চাচাতো ভাই বোন, আমার বাসায় যেতে। তোমাদের তো আমি জামাই আদর করতাম। ছোট আপু হাসতে হাসতে বলল, তাই নাকি? কিন্তু আমি তো বিয়ের দাওয়াত পেলাম না। কে বলেছে আমি বিয়ে করেছি? আমার কথা শুনে ছোট আপু হাসতে হাসতে বলল, আজকে সকালে আমি মিতুর বেস্ট ফ্রেন্ডকে অপহরণ করেছিলাম। ওকে দিয়ে নিতুকে ফোন করিয়েছিলাম। ও খুব সুন্দর করে বলেছে তুই খারাপ একটা ছেলে। পতিতা বললির সব কয়টা মেয়ে তোরে চিনে। আরও অনেক কিছু বলেছে যেগুলো এখানে বলার মতো নয়। আর এই যে এই পিকগুলো। ছোট আপু আমাকে সেদিনের পিকগুলো দেখালো। সেই দিন আমি ওদের বাসায় গিয়েছিলাম। আমি আপুর পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম, কিন্তু আপু এডিট করে আমাকে উলঙ্গ অবস্থায় ওর সাথে দাঁড় করিয়েছে। আমি রাগী দৃষ্টিতে ছোট আপুর দিকে তাকাতেই আপু বলল, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবি আর আমি বসে বসে আঙুল চুষবো? তোর কি মনে হয় আমি এতটা বোকা মেয়ে? নিতুকে এমনভাবে বলেছি ও যেন সব কিছু অন্ধের মতো বিশ্বাস করেছে। পারি না শুধু তোরে মারতে। তবে চিন্তা করিস না, আমি তোরে ধীরে ধীরে ধ্বংস করে দিব। আমি ছোট আপুর মুখে হাত চেপে ধরে বললাম, তুই আমার চাচাতো বোন বলে বেঁচে গেলি। রাস্তার মাঝে তোরে কিছু করতে পারবো না, নইলে তোরে আমি গুলি করে এখানেই মেরে ফেলতাম। পেছন থেকে রাসেল ভাই শর্ট রেঞ্জের পিস্তল বের করে বলল, আমার বোনের কিছু হলে আমি তোরে ছেড়ে দেব বুঝি। আর তুই নাকি আমাকে মারবি বলেছিলি, কই কিছু তো করলি না আমার। আমাকে তাড়াতাড়ি মার, আমিও তো মরতে চাই। রিয়া আমার হাত ধরে বলল, লাদেন চল, রাস্তার মাঝে ঝামেলা করার কোনো দরকার নেই। রিয়া আমাকে টেনে গাড়ির ভিতরে নিয়ে গেল। পেছন থেকে রাসেল ভাই বলছে, আবার খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হবে। তবে এখন আমি তোরে মারবো না, তোর বউ নিজেই তোরে মারবে। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে বিছানার ওপর বসে আছি। রবিন আমার পাশে বসে বলল, এখন তাহলে তুই কি করবি? আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, কি আর করব, তোর সাথে চাকরিতে যোগ দিব। কিন্তু নিতু ম্যাডাম যদি তোরে... উনি আমার কিছুই করতে পারবে না, তুই কোনো চিন্তা করিস না। হঠাৎ করে আপু আর আম্মু ভিতরে ঢুকে বলল, কি রে লাদেন, কি করিস? আমি আপুর কথা শুনে বললাম, কি আর করব, বসে আছি। আপু আমার পাশে বসে বলল, দেখ, আমি চাই তুই কোনো ঝামেলা করিস না। একটা নিয়ে গেছে তো কি হয়েছে, দেশে মেয়ে কম আছে? আমি চাই না তুই কোনো ঝামেলায় পড়ে যাস। আম্মুর দিকে একবার তাকিয়ে দেখ, তিনি কতটা কান্না করেছেন আজকে। তোর জায়গায় আমি হলে ওর চুল ছিঁড়ে ফেলতাম। থাক, এইসব কথা এখন বাদ দে। চাকরিতে যাবি কবে আবার? এই 2 দিনের ভেতরে আবার যোগ দিব, তুই কোনো চিন্তা করিস না। আপু হাসি দিয়ে বলল, আমি এটাই চাই। বাদ দে তো, কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা করে কি লাভ? নিজের কাজে ফোকাস কর, ভাগ্যে যা আছে তাই হবে। কোনো চিন্তা করিস না। হুম। আমাদের আজকে যেতে হবে, তোর দুলাভাই দোকানে রেখে আসছে। তোর যা মনে হয় তাই কর। আম্মুকে আর মাহিকে আমার সাথে নিয়ে যায়, কিছুদিন থেকে ফিরে আসবে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, ওরা গেলে নিয়ে যা, সমস্যা নেই। তুই রান্না করতে পারবি? কাজের বুয়াকে দিয়ে সবকিছু করিয়ে নেব, তোর চিন্তা করতে হবে না। আবু আর কিছু বলে নাই, আম্মুকে নিয়ে চুপচাপ বের হয়ে চলে গেল। বিকালে আমি রিয়ার রুমে চলে গেলাম। রিয়াকে কম্পিউটারের কিছু একটা করতে দেখে বললাম, অনলাইনে কাজ করছিস নাকি আজকাল? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তুই? না, অনলাইনে কাজ করি না তো, তবে সময় পেলে করি। কি করব, একা একা আর ভালো লাগে না। তবে তোর সাথে যা হয়েছে আমি কখনোই এটা আশা করি নাই। আমি বিছানায় বসে বললাম, তুই তো খুব খুশি না? এটা আবার কেমন কথা বললি? আমি খুশি মানে? বাদ দে, কিছু না। ওরা কি তোর চাচাতো বোন আর ভাই? হুম, ওরা আমার চাচাতো ভাই বোন। তাহলে তুই এখানে কি করবি? নিচের রুমে যাওয়ার পাসওয়ার্ড দে। রিয়া আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কি? তুই নিচে যাওয়ার পাসওয়ার্ড দে। রিয়া দেওয়ালের কাছে গিয়ে আমাকে পাসওয়ার্ড দিল। আমি ভেতরে যেতে যেতে বললাম, তুই যে বলেছিলি কেউ একজন আমার সাথে কাজ করবে,
সে কোথায়? আমি তো তোকে বলি নাই, তবে তুই যদি বলিস কালকে থেকে সে আসবে। যত তাড়াতাড়ি পারিস বল আসতে। আমি আজকে থেকে কাজ শুরু করতে চাই। আর এখন কেউ কি কোনো রিয়া আমাকে কম্পিউটারের স্ক্রিন দেখিয়ে বলল, এই ছেলেটাকে দেখে ও 2 দিন আগে একটা 5 বছরের ছেলেকে হত্যা করেছে। এর সাথে ওর বউ জড়িত। ছেলেটাকে মূলত মারা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, তবে সেটা কি কারণে জানতে পারি নাই। আমি সামনে থাকা ছোট একটা চাকু হাতে নিলাম। এটা বেশ ছোট, কিন্তু এর ডিজাইন মারাত্মক, পুরোই মাথা নষ্ট। রিয়া আমাকে প্রশ্ন করলো, তাহলে তুই এখন কি করবি? অনেক কিছু করব। তুই শুধু আজকে রাতে আমাকে সাহায্য করবি, পরে তোর কিছু করতে হবে না। কিন্তু লাদেন, কোনো কিন্তু নয়, তোর আমার সাথে যেতে হবে, এটাই ফাইনাল। তুই কি করবি সেটা তো বললি না। অনেক কিছু করব, যা তোর ধারণার বাইরে। রিয়াকে নিয়ে রাতে বাসা থেকে বেরোলাম। রিয়া যেই ছেলেটার কথা বলল, আমি সরাসরি ওদের বাসার সামনে চলে গেলাম। আমার মুখে মাস্ক লাগানো আছে। রিয়াকে আমি নিরাপদে এক জায়গায় রেখে আসছি। শুধু বলছি আমি কল দিলেই যাবি। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই ছেলেটার বউ এসে দরজা খুলে দিয়ে বলল, কি চাই এখানে? আমি বললাম আপনার হাজবেন্ড বাসায় আছে, ওর সাথে আমার কিছু কথা ছিল। মেয়েটা হুম বলে বলল, আপনি ভিতরে আসেন, ও টেবিলে বসে খাবার খাচ্ছে। আমি ভেতরে গিয়ে দেখি ছেলেটা বসে বসে খাবার খাচ্ছে। ছেলেটা আমাকে দেখে বলল, কি চাই এখানে? তোমাকে তো চিনলাম না। আমি পিস্তল বের করে ছেলেটার পায়ে আর মেয়েটার পায়ে গুলি করে ছেলেটার মুখে পিস্তল ঢুকিয়ে দিলাম, আর ওর বউয়ের মুখে রুমাল গুজে দিলাম, যাতে ওরা কোনো কথা বলতে না পারে। কোনো মতো ওদের হাত পা বেঁধে নিচে ফেললাম। রিয়াকে কল দিতেই রিয়া ভিতরে আসলো। রিয়া এসে তো আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। আমি রিয়াকে বললাম, এখন এত বেশি সময় নেই, তাড়াতাড়ি ওদের ধরে গাড়িতে তুল, অনেক কাজ বাকি আছে। রিয়ার সাহায্যে ওদের আমি গাড়িতে তুললাম। গাড়ির ভেতরে বসতেই রিয়া বলল, এখন তুই কি করবি কিছুই তো বললি না। আমি সরাসরি নিতু ম্যাডামের বাসার সামনে চলে গেলাম। রিয়াকে বললাম, তুই কোনো কথা বলিস না, আমাকে আমার কাজ করতে দে। চারিদিকে একদম নিস্তব্ধ, রাস্তায় কারো চলাচল নেই। নিতুর বাসার লাইট বন্ধ, ওরা হয়তো ঘুমিয়ে গেছে। আমি পেছন থেকে ওদের নামিয়ে ওদের হাত পা কেটে নিতুদের বাসার সামনে ফেলে দিলাম, আর ওদের বডিগুলো গাছের সাথে রশি দিয়ে ছড়িয়ে দিলাম। রিয়া আমার হাত ধরে বলল, এখন তাড়াতাড়ি চল, না হলে কেউ এসে যেতে পারে। আমি গাড়িতে উঠে বললাম, খেলা তো মাত্র শুরু করেছি, সামনে অনেক সময় আছে, যা দেখে মানুষ পুরোই অবাক হয়ে যাবে। রিয়া ড্রাইভিং করতে করতে বলল, তুই কি করতে চাস বলতো? আর নিতু তোর বিয়ে করার বউ, ওর সাথে এইটা কি ঠিক হয়েছে? ওকে আমি ডিভোর্স দেব। আগে আমি ওকে যতটা পছন্দ করতাম, এখন তার থেকেও বেশি আমি ওরে ঘৃণা করি। তোর বাসার কেউ জানতে পারলে কি হবে জানিস তো? কেউ জানবে না, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তোর পুরো শরীরে রক্ত লেগে আছে। এখান থেকে গিয়ে গোসল করে নেব, তোর চিন্তা করতে হবে না। হঠাৎ রিয়া গাড়ি থামিয়ে বলল, লাদেন দেখ তো, এটা তোর চাচাতো বোন না? মাত্র ক্লাব থেকে বের হয়েছে মনে হচ্ছে। আমি ভালো করে তাকিয়ে দেখি, এটাই তো আমার চাচাতো বোন। ও শরীরের কেমন ছোট ছোট কাপড় পরানো আছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমার ছোট বোনের সামনে চলে গেলাম। ও হঠাৎ করে আমাকে ওর সামনে দেখে অবাক হয়ে গেল, তবে ওর চোখে ভয়ের একটা ছাপ আমি দেখতে পাচ্ছি। পকেট থেকে ছোট চাকুটা বের করে বললাম, এটা দিয়ে মাত্র কিছু একটা করে এসেছি, এজন্য শরীরে রক্তের দাগ লেগে আছে। তাছাড়া তুই এখানে কি করিস? লাদেন, তুই এখানে? বলি যদি আমি তোরে এখানে মারতে এসেছি। ছোট আপু ভয় পেয়ে একটু পিছনে গিয়ে বলল, মানে? আরে ভয় পাস কেন, মারবো না আমি তোরে। তাছাড়া তুই এখানে আবার নষ্টামি শুরু করে দিলি মনে হচ্ছে। কোন ব্যাটার সাথে ভিডিও শুট করলি? দেখ লাদেন, আমাকে যেতে দে। আমি ছোট আপুর হাত জোর করে একটা টান দিয়ে বললাম, আর একদিন যদি
আমি তোর এই শহরে দেখি তাহলে ছাড়বো না, মনে রাখিস। ভাগ্য ভালো, তোর জন্য ছেড়ে দিচ্ছি। তুই তো আবার মানুষের খুন করতে ভয় পাস। কিছুক্ষণ আগে 2টা জ্যান্ত মানুষ খুন করে আসছি। এখন তোর ভাইকে বল প্রস্তুত নিতে। আমি এবার মুচকি হাসি দিয়ে বললাম, তোর ভাইকে মারার পর তবে মরব। গিয়ে তৈরি হয়ে নে, আমি নিজেই যাব তোদের এলাকায়। ছোট আপুকে গাড়িতে তুলে দিয়ে আবার বললাম, হাসপাতাল থেকে হাত ড্রেসিং করে নিস, নইলে আবার সমস্যা হবে। ছোট আপু ভয়ে ভয়ে গাড়ি নিয়ে চলে গেল। এখন যেন আমার বেশ ভালো লাগছে, তবে সকালে একটা কিছু হবে, এটা আমি ভালো করেই জানি। রিয়াকে নিয়ে বাসায় চলে গেলাম। আমি ওপরে উঠে আস্তে করে ভেতরে যেতে লাগলাম। হঠাৎ কে যেন আমার হাত ধরলো। আমি পিছনে তাকিয়ে দেখি আপু আমার হাত ধরলো। মনে মনে বললাম, এই রে, আজকে হয়তো ধরা খেয়ে গেলাম। আপু আমাকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, তো শরীরে রক্ত কেন? আমি হাসি দিয়ে বললাম, এটা তো টমেটোর সস আপু। আপু ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, কি করে এসেছিস বল আমাকে। আমি গালে হাত দিয়ে বললাম, সকালে নিজের চোখেই দেখতে পারবি, প্লিজ আপু আমাকে যেতে দে। আপু আমার হাত ধরে বলল, ভাই প্লিজ এসব করিস না, মানুষ খারাপ বলবে। কে কি বলল সেটা আমার দেখার বিষয় না। জীবনের প্রতিটা সময় কান্না করেছি, সুযোগ পেলে মানুষ মারতে পর্যন্ত আসে। আমার কারণে আজকে আমি আমার বাবাকে হারিয়েছি। সবকিছু কি আমি এত সহজে ছেড়ে দেব? আমার খুব ভয় করছে ভাই, যদি তোর কিছু হয়ে যায়। আমার আবার কি হবে? আচ্ছা গোসল করে ঘুমাবো, তুই রুমে যা। আপু আর কিছু না বলে রুমে চলে গেল। আমিও গোসল করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শুনি কে যেন বাইরে চেঁচামেচি করছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে রুম থেকে বেরোলাম। রুম থেকে বেরোয় দেখি আম্মু টিভির সামনে বলছে, আজকে মাত্র আমার ছেলেই বাসা থেকে এসেছে, আর আজকে কিভাবে ওই বাসার সামনে দুটো লাশ ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। আমি শিওর কেউ আমার ছেলের বউকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আব্বুর দিকে তাকাতেই আপু বলল, দেখ তো লাদেন, আম্মু কি বলে। আমি আব্বুকে বললাম, আগে কি হয়েছে সেটা বল। আপু আমাকে টিভির দিকে তাকাতে বলল। আমি টিভির দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে একটা মেয়ে নিউজ পড়ছে, আর সেখানে বলা হচ্ছে, সেনাবাহিনীর মেজরের বাসার সামনে 2টি ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আবার ওদের দরজার সামনে ওই বডিগুলোর হাত পা কেটে রাখা হয়েছে। আসলে এটা কার কাজ হতে পারে? তবে সবাই মনে করছে এই কাজ সেনাবাহিনীর মেজর নিতু ম্যাডামের হতে পারে। যে লাশগুলো দেখা যাচ্ছে এখানে ওরা কয়েকদিন আগে একটা ছেলেকে বিনা কারণে হত্যা করেছে। তবে কি নিতু ম্যাডাম তিনি নিজেই তাকে শাস্তি দিল, নাকি ওর পিছনে আছে অন্য কারো হাত? তবে এই খুনগুলো যে করেছে আমরা তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনব। পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন। আমি টিভি বন্ধ করে বললাম, সকাল সকাল কি সব ফালতু নিউজ দেখা শুরু করেছো? আর তোমার মাথা খারাপ হয়ে গেছে আম্মু? বাবারে, ও তোর বিয়ে করা বউ, ওকে কেউ ফাঁসাতে চাইছে। আমি চাই আমার ছেলের বউ আবার এই বাসায় ফেরত আসবে। আমি তোর মা, আমার সাথেও বেয়াদবি করেছে, তাতে আমি কিছু মনে করি নাই। ছোট মানুষ, ভুল তো হতেই পারে, ভুল তো করতেই পারে। তুই গিয়ে ওকে নিয়ে আয় বাবা। এবার আমি আম্মুর পাশে বসে বললাম, ও তোমার ছেলের বউ না। একটা কথা বলি শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি ও এই বাসায় কোনোদিনও আসবে না। ও তোমার গায়ে হাত দিয়েছে, আমি কি এত সহজে ওকে ছেড়ে দেব? ওকে আমার দেখার আছে না? আর তোমার সাথে এত কিছু হওয়ার পর তুমি এই কথা কিভাবে বলছো আম্মু? আমার গায়ে ও হাত তুললে আমি কিছু মনে করতাম না, কিন্তু ও তোমার গায়ে হাত তুলেছে, আমি ওর হাত কেটে ফেলবো। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, ভুল তো মানুষই করে, হয়তো ওর কোনো জায়গায় ভুল হয়েছে। আমাদের উচিত ওরে সব কিছু বুঝিয়ে এখানে নিয়ে আসা। ও এখন এই বাড়ির বউ। আম্মু আর একবার যদি এই কথা বলো তাহলে আমি জীবনের জন্য চলে যাব। দরকার পড়লে আমি আরো 3টে বিয়ে করব, তারপরেও এই মেয়েকে এই বাসায় আনবো না। ওর দেমাগ হয়েছে না? একটা মেয়ে হয়ে আমাকে এত কিছু শোনালো। তুমি শুধু দেখবে সামনে ওর আরো কি কি অবস্থা করি আমি। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় আম্মু, যাও
নাস্তা তৈরি করো, খিদে পেয়েছে। আম্মু আর কিছু না বলে কিচেন রুমে চলে গেল। তবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আম্মু আবার নিতু ম্যাডামকে এই বাসায় আনতে চাচ্ছে। ও এখন এই বাসায় আসতে পারবে যখন ও আম্মুর পায়ে ধরে মাপ চাইবে। পরে যদি মন বলে আনবো, নইলে সরাসরি ডিভোর্স দেবো। আম্মু যেতেই আব্বু আমার দিকে তাকিয়ে বলল, তুই এতটা খারাপ হয়ে গেলি কিভাবে? দুইটা মানুষকে তুই মেরে ফেললি, তোর কি একটু হাত কাঁপে নাই? সামনে আরো ভয়ঙ্কর কিছু করব, তুই শুধু দেখ। এসব করা লাগবে না ভাই, তোর জীবন মৃত্যুর মুখে ঠেলে দিস না। একদিন তো মরতেই হবে আপু, কপালে যা আছে তাই হবে। মৃত্যুর খেলায় যেহেতু নেমেছি, তাহলে সবাইকে নিয়েই একসাথে মরবো। আমার খুব ভয় হচ্ছে। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাসায় কবে যাবি? তোরে একা একা রেখে যেতে পারবো না, আমার খুব ভয় হয়। আমাকে নিয়ে এত চিন্তা করিস না তুই আপু, কিছু হবে না আমার। আপু আমার হাত ধরে বলল, তুই আবার আমার সাথে চল, তোর চাকরি করার কোনো দরকার নেই, তোর দুলাভাইয়ের সাথে দোকানে থাকবি। আমি হাসতে হাসতে বললাম, দুইটা পিচ্ছি মেয়ে আমাকে মারতে পর্যন্ত নিয়েছে, আর তুই কিভাবে বলিস আমি এখন তোর বাসায় যাব? লাদেন, ম্যাডাম আমাদেরকে ওনার বাসায় যেতে বলেছে। আমাদের এখন তাকে নিরাপত্তা দিতে হবে। ওনার বাসার সামনে অনেক ভিড় জমে আছে, এখন যে কোনো সময় যা ইচ্ছা তাই হতে পারে। আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, আমি তো কালকে ডিউটিতে যোগ দেব, কিন্তু আজকে কেন? আমি কি জানি, ম্যাডাম বলেছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। বিনা ড্রেসে নাকি? এমনটাই তো বললো। আর এর জন্য আমাদের আলাদা করে বোনাস দেওয়া হবে। হ্যাঁ, আমি যাব না, তুই যা। দেখ লাদেন, ভাবির কিছু হয়ে গেলে বিপদে তুই পড়বি। তাছাড়া উনি আমাদের মেজর। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, ওকে ভাবি বলবি না, ও একটা ফালতু মেয়ে। আচ্ছা তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। রবিন রুমে যাওয়ার পর আপু আমাকে বলল, আর যাই করিস আবার কোনো নতুন ঝামেলা করিস না, তুই একা একা কিছুই করতে পারবি না। আমি দাঁড়িয়ে বললাম, আরে দূর, তোর এসব কথা রাখতো। এখন বল বাসায় যাবি কবে? আজকে বিকেলে যাব, তুই আগে বাসায় আয়, পরে যাব। আমি আচ্ছা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে রবিনকে বললাম, এখন চল তাহলে। রবিন বলে বলল, লাদেন, একটা কথা বলবো। আমি বাইরে গিয়ে গাড়ির ভেতরে বসে বললাম, বল শুনি, কি বলবি? নিতু ভাবিকে তুই কোনোভাবে মানিয়ে নে, ওকে তুই বুঝিয়ে বল। আমি বলি কি, তুই ওর সাথে নীরবে গিয়ে কথা বলে দেখতে পারিস। আমি আশা করি ও তোর কথা বুঝতে পারবে। হ্যাঁ, এত সহজে ওকে আমি আমার বউ হিসাবে মেনে নেব? বাবা, খুব সুন্দর কথা বললি। ও আমার সাথে যেই গেমটা খেললো না, এটা শেষ করবো আমি। দূর, তোরে আর কি বলবো, বললেও বুঝবি না। কিন্তু আমার জানা মতে এই খুন নিতু ম্যাডাম করতে পারে না। তাহলে তুই খুনগুলো করলি নাকি? রবিন আমার দিকে তাকিয়ে বলল, দূর, তুইও না কি সব কথা বলিস। থাক, তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। এই যে মুখ বন্ধ করলাম। নিতু ম্যাডামের বাসার সামনে গিয়ে গাড়ি থামিয়ে ভিতরে যেতে লাগলাম। বাইরে অনেক সাংবাদিক এসে গেছে, আবার অনেক মানুষের ভিড় জমে আছে। সবাই মনে করছে এই খুন নিতু ম্যাডাম করেছে, কিন্তু কেউ তো আর আসল কাহিনী জানে না। মনে মনে বললাম, মিস নিতু চৌধুরী, আজকে থেকে তো খেলা শুরু। সামনে কত দিন আছে, চাকরি থাকবে তো দূরের কথা, পালানোর কোনো জায়গা থাকবে না আপনার। আমরা নিতু ম্যাডামের বাসার ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি নিতু ম্যাডাম সোফায় বসে বসে কি যেন চিন্তা করছে। আন্টির দিকে তাকাতেই উনি আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দিল। হয়তো তিনি অবাক হয়েছেন। কালকে আমি ওনার মেয়ের জামাই ছিলাম। ওনার মেয়ের সাথে ঝগড়া করে আমি যে সকাল সকাল এখানে আসবো, তিনি হয়তো এটা ভাবতেও পারে নাই। কিন্তু কি আর করার, চাকরি যেহেতু করি, বড় ম্যাডামের অর্ডার তো মানতেই হবে। আমি আর রবিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রবিন নিতু ম্যাডামকে বলল, ম্যাডাম, আমাদের এখন কি করতে হবে? নিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ও, তোমরা এসেছো। একটা কথা কি জানো রবিন, কিছু কিছু নষ্ট মানুষের সাথে দেখা হয়ে নিজের জীবনটাও চলে যেতে পারে। কোথা থেকে যে এসব কুকুর পিলাই আসে এটাই বলতে পারি না। যাক, সেসব কথা বাদ দেই।
তুই গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাক, কাউকে ভিতরে আসতে দিবে না। আর ওকে বল বাইরে গিয়ে রক্তের দাগগুলো পরিষ্কার করতে। আজকে আবার কাজের ছেলেটা আসেনি। আমার বাসায় একদিন কাজ করলে অনেক টাকা পায়, তবে তোমরা যেহেতু ডিউটিতে আছো এজন্য বাড়িতে কোনো টাকা পাবে না। যাও, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আমি জানতাম আমার সাথে এমন কিছুই হবে। নিতু ম্যাডামের সাথে ঝামেলা করার পরেও আমার তার কাছে আসাটা বোকামি হবে, এটা তো আমি জানি। কিন্তু তারপরেও চাকরি বাঁচাতে এখানে আসছি। লাশগুলো কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, তবে শুনলাম একটা লাশের পাশে নাকি একটা চিঠি পাওয়া গেছে। ওখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য সরকারি চাকরিজীবী অনেক বড় একজন অফিসার তিনি দায়ী। এই জন্য সবাই মনে করছে এই কাজ নিতু ম্যাডাম করেছেন। মনে মনে বললাম, গেম তো এখনো শুরু করিনি, এর আগে এই অবস্থা। আমার সাথে যা করবে আমি এর সাথে 2 গুণ করে সবকিছু ওরে বুঝিয়ে দেব। ঘুঘু দেখেছ, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। তুই একটা মেয়ে হয়ে আমার কি করবি? মানলাম তুই মেজর, কিন্তু তোর চাকরি খেতে আমার 1 মিনিটও লাগবে না। সবকিছু আমার জানা আছে কিভাবে কি করতে হবে। আমি তো এত সহজে সবকিছু শেষ করব না। ধীরে ধীরে আমি ওকে ধ্বংস করব। পানি দিয়ে বাহিরের ময়লাগুলো পরিষ্কার করলাম। আমার আম্মু কখনো আমাকে দিয়ে কোনো কাজ করায় নেই, কিন্তু নিতু ম্যাডাম আমাকে দিয়ে যা না তা করাচ্ছেন। না, কাজ করে খুব হাসি পাচ্ছে। শুধু চিন্তা করছি সামনে আরো কি কি হতে পারে। বাবা, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যা হয়েছে সব কিছু ভুলে যাও। আমি আন্টির দিকে তাকিয়ে বললাম, এখানে 2টা খুন হয়েছে আন্টি। তাছাড়া আমি বাহিরের মানুষ, আমার সাথে কথা বললে আপনাকে সন্দেহ করবে। আপনি এখন ভিতরে চলে যান। আর আমার শত্রুতা আপনার মেয়ের সাথে, আপনার সাথে নয়। আপনি তো আমার মায়ের সমান। প্লিজ আপনি ভিতরে চলে যান। বাবা, চলে যাব। আমি বলি কি, তুমি এই চাকরি ছেড়ে দাও। নিতু তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করবে। তুমি আমার মেয়ের জামাই। আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হয়ে যাক। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আন্টি। বাবা, আমি তোমার আন্টি না, আমাকে মা বলে ডাকতে পারো। নিতু হয়তো এই বিয়েটা মানতে পারে নাই, কিন্তু আমি তো তোমাকে আমার জামাই হিসেবে মানি। আমার খুব কষ্ট লেগেছে। আমার সামনে তোমার আম্মুকে অপমান করার মাগার আমি কিছুই করতে পারি নাই। কি করব বলো বাবা, আমাকে মাফ করে দাও। আমি আমার মেয়েকে একটু ভয় পাই। তুমি তো ওর রাগের সম্পর্কে জানো। আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবকিছু দেখে নেব। তুমি আমার মেয়েকে বুঝিয়ে আবার ফেরত নিয়ে নাও, আমি এটাই চাই। তবে বিশ্বাস করো বাবা, আমার মেয়ে খারাপ হতে পারে, কিন্তু ও কোনো খুন করতে পারে না। আমার মেয়ে রাগী হতে পারে, কিন্তু তাই বলে এসব কাজ কখনো ও করবে না। বুঝলাম না এসব কে করেছে। অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি প্লিজ ভিতরে চলে যান। নিতুর আম্মু আর কিছু বলেনি, চুপচাপ ভিতরে চলে গেল। আমি সবকিছু পরিষ্কার করে ভিতরে গেলাম। দরজার কাছে যেতে রবিন বলল, তুই বাসায় চলে যা, আমি সবকিছু সামলে নেব। এখানে থাকলে তুই অপমানিত হবি। আমি রবিনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, শুধু বললাম, কিছু হবে না, চিন্তা করিস না। নিতু ম্যাডাম আমাকে দেখে বলল, এই ছেলে, এইদিকে আয়। আমি মাথা নিচু করে ওনার সামনে চলে গেলাম। নিতু ম্যাডাম সোফা থেকে উঠেই আমার গালে 2 চড় দিয়ে বলল, কাট। তোর কত বড় সাহস, আমার আম্মুর সাথে কথা বলিস? আমার আম্মুর সাথে কথা বলার জন্য মানুষ লাইন ধরে থাকে, আর তুই আমার আম্মুর সাথে জোর করে কথা বলিস? তোরে তো আমি। রবিন তাড়াতাড়ি আমাদের সামনে এসে বলল, ম্যাডাম, আপনার আম্মু ওর সাথে নিজে গিয়ে কথা বলেছে, আমি নিজে চোখে দেখেছি। যদি বিশ্বাস না হয় আপনি আন্টিকে ডাক দিয়ে দেখেন। নিতু ম্যাডাম রবিনকে ধমক দিয়ে বলল, তোকে আমি যেই কাজ করতে দিয়েছি সেটা কর, নাকি চাকরির ভয় নেই। রবিন চুপচাপ সামনে চলে গেল। নিতু ম্যাডাম বাম হাত দিয়ে আমাকে আর একটা চড় দিয়ে বলল, তোকে মারতে তো খুব মজা। সকাল থেকে আমার রাগটা কার উপর মিটাতে পারছি না। কি না কে আমাকে ফাঁসিয়ে মনে করছে বেঁচে যাবে। তোকে এখন আমি। আমি নিতুর চুলের মুঠি ধরে
ওর ঠোঁট সরাসরি আমার চোটে লাগিয়ে দিলাম। নিতু ম্যাডাম ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আমি ওরে জোর করে ধরে রাখছি। কিছুক্ষণ পর চুলের মুঠি ধরে সামনে জোরে ধাক্কা দিয়ে ফেলে বললাম, এটা ভুলে যাস না, তুই আমার বিয়ে করাবো। তুই হয়তো আমার ম্যাডাম হতে পারিস, কিন্তু আমার আজকে ডিউটি ছিল না। কালকে থেকে আমার ডিউটি, সো এখন আমি তোর অর্ডার মানতে রাজি না। নিতু ম্যাডাম লাফ দিয়ে উঠে আবার কলার ধরে বলল, তোর কত বড় সাহস, আমাকে লিপ কিস করিস, আবার আমার অনুমতি না নিয়ে? আজকে তোকে আমি খাইছি। হঠাৎ করে একটা সাংবাদিক ভিতরে ঢুকে বলল, ম্যাডাম, এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যি এই খুনের সাথে জড়িত, নইলে আপনি এই ছেলের কপাল চেপে ধরে আছেন কেন? আর এই ছেলে, তোমার পরিচয় কি? সাংবাদিককে দেখে নিতু ম্যাডাম আমাকে ছেড়ে দিল। যেই নিতু ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, আসলে স্যার, আমি সেনাবাহিনীর চাকরি করি। উনি আমাদের মেজর। আমাদের এখন ছুটি চলছিল, কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর আমি যখন জিজ্ঞাসা করি, ম্যাডাম আপনি কি সত্যি কাউকে খুন করেছেন, আমি এই কথা জিজ্ঞাসা করাতেই উনি আমার কলারে চেপে ধরল। বাকিটা তো আপনি জানেন স্যার। স্যার, আপনাকে এই কথা বলার কারণে আমার চাকরিও চলে যেতে পারে। সাংবাদিক আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি সত্যি কথা বলছো? চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। উনি যদি সত্যি খুন করে থাকেন, তাহলে আমরা সত্যি একদিন বের করবই। সাংবাদিক এই পর্যন্ত বলে উল্টাপাল্টা নিউজ পড়তে লাগলো। নিতু ম্যাডাম আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন তিনি আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। আমি আস্তে করে নিতু ম্যাডামকে বললাম, তুই আমার আম্মুকে অপমানিত করলি, আমি তোর এইভাবে ছেড়ে দেব? দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে তুই দিমাগ দেখাস? এখনো আমাকে তুই চিনিস নাই, আমি কি করতে পারি। এই কথাটা বলতে বলতে আরো ৮-১০ জন সাংবাদিক আমাকে ঠেলে ভিতরে চলে গেল। ওরা একের পর এক প্রশ্ন করছে যে আমি খুনের কথা বলতেই আমার কলার কেন চেপে ধরল। এজন্য সবাই এক প্রকার সন্দেহ করতে লাগলো। এরপর এক প্রশ্ন ওনাকে করতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মুচকি মুচকি হাসছি। পিছন থেকে রবিন এসে বলল, লাদেন, এটা কি ঠিক করলি? এখন তো সবাই ওনাকে সন্দেহ করবে। করলে করুক, তাতে আমার কি? তোর কি মনে নেই, এত এত মানুষের সামনে ও আমার আম্মুকে ধাক্কা দিয়েছে, আমি এত সহজে ওকে ছেড়ে দেব? নিতু ম্যাডাম এখন তোর বউ, ওনার কিছু হলে এর দোষ কিন্তু তোর উপরেই পড়বে। হ্যাঁ, তাতে আমার কিছু যায় আসে না। আমার সাথে ও দেমাগ দেখায়, এখন মজা বুঝবে। তবে আর যাই বলি, আর একটু থাকলে তো বাঁশড়ি হয়ে যেত। খুব সুন্দর একটা রোমান্টিক দৃশ্য দেখলাম রে, ও দেখে মনটা জুড়িয়ে গেল। আমি রবিকে ঘুষ দিয়ে বললাম, সারা তোর মতলব ভালো না, তুই লুকিয়ে লুকিয়ে। দূর, আর যাই বলিস, আমার কাছে খুব ভালো লাগছে। তবে তোদের খুব মানিয়েছে রে। হ্যাঁ, আমার রবিনের কথা শুনে আমার হাসি পেল। রাগের কারণে যে নিতু ম্যাডামকে আমি লিপকিস করে দেবো ভাবতেও পারি নাই। এটা করা কি আমার ঠিক হয়েছে? মোটেও না। আর ভুল কি করলাম? হয়তো আমার নিজের বিয়ে করাবো, ওর উপর আমার হক আছে। হঠাৎ করে একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে ভিড় ঠেলে ভেতরে ঢুকতে লাগলো। ছেলেটাকে দেখে কেমন যেন রহস্যময় মনে হলো। এই জন্য দরজার কাছে আসতেই ওকে আটকে বললাম, কি চাই আপনার এখানে? ছেলেটা উল্টা আমাদের প্রশ্ন করলো, আমাকে চিনো তোমরা? আমি এবার বললাম, দেখেন আপনাকে চেনার দরকার নেই, এখন এখান থেকে যান বলছি। এখানে কোনো সমস্যা তৈরি করবেন না প্লিজ। পিছন থেকে নিতু ম্যাডাম বলল, রবিন, ওকে ভিতরে আসতে দাও, ও আমার বয়ফ্রেন্ড। আর এরপর থেকে ওকে দেখলে সম্মান করবে। আমাকে যেভাবে সম্মান করো, ওকেও ঠিক তেমন করেই সম্মান করবে। নিতুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তার মানে নিতুর বয়ফ্রেন্ড আছে আর আমি কিছু জানি না। ছেলেটা ভিতরে গিয়ে নিতুর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, আপনারা ওকে এভাবে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন না, ও আমার হবু স্ত্রী। তবে আমি এখানকার হাসপাতালের ডাক্তার, আমাকে সবাই খুব ভালো করে চিনি। আপনারা এই খুনের তদন্ত করতে দেন। যদি ও অপরাধী হয়ে থাকে তাহলে ওকে আমি নিজের হাতে
আইনের আওতায় তুলে দিব। আপনারা প্লিজ ওকে বিরক্ত করবেন না। এই কথা বলে ছেলেটা নিতুর একটা হাত জড়িয়ে ধরল। আর তখন একজন সাংবাদিক নিতুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, গোপন সূত্রে জানা গেছে আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি স্বামী রেখে এই ছেলের অভিযোগ করছে ও আপনার বয়ফ্রেন্ড। এটা কি, নাকি আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছেন? নিতু ম্যাডাম এবার ছেলেটার হাত ধরে বলল, আমাদের 1 বছরের রিলেশন, ওকে আমি খুব ভালোবাসি। আর আমি আমার আম্মুকে বাঁচানোর জন্য অন্য ছেলেকে বিয়ে করেছি। ওকে যদি বিয়ে না করতাম তাহলে আমার আম্মু বিষ খেত। এর জন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম। বিয়ে ঠিকই করেছি। আমি কিন্তু ছেলের বাড়িতে যাইনি। ওকে আমি 6 মাস পর ডিভোর্স দিব। আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব তারপর। নিতুর বলা প্রতিটা কথা আমার কলিজায় গিয়ে লাগলো। নিতু আমার দিকে তাকিয়ে ছেলেটার হাত আরো জোরে করে জড়িয়ে ধরল। এখন যে আমার কি করতে ইচ্ছে করছে বলে বোঝাতে পারবো না। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াইনি। বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি আমার রুমে ভাঙচুর করতে লাগলাম। শরীরের রাগকে কন্ট্রোল করতে পারছি না। আমার বউকে ওই ছেলে জড়িয়ে ধরে, ওর এতটা সাহস কি করে হয়? নিতু যদিও আমাদের বাসায় আসে নাই, কিন্তু তারপরেও ও আমার বউ। আমাকে ডিভোর্স দেওয়ার পর তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু তাই বলে আমার সামনে এসব করবে? হঠাৎ করে পিছন থেকে আপু আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই কি হয়েছে? মাথাটা একটু ঠান্ডা কর। আমি রেগে আপুকে বললাম, আপু আমাকে ছেড়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হবে। প্লিজ বোঝার চেষ্টা কর। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, আমাকে ছাড় বলছি, নইলে খুব খারাপ হবে। আপু ভয় পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি এবার দেওয়ালের মাঝে জোরে জোরে ঘুষি দিয়ে বলতে লাগলাম, ওর সাহস কি করে হয় আমার সামনে আমার বউকে জড়িয়ে ধরে? ওরে আমি জ্যান্ত কবর দেব, আমি ছাড়বো না ওকে। লাদেন বাবা, তোর কি হয়েছে? আম্মুকে দেখে আমি চুপচাপ রুম থেকে বের হয়ে নিচে চলে গেলাম। রিয়ার রুমে গিয়ে দেখি ও রুমে নেই। আমি জোরে একটা ডাক দিলাম, রিয়া তুই কই? আমার ডাক শুনে রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল, লাদেন বল কি হয়েছে? রিয়ার দিকে তাকিয়ে বললাম, একটা সিগারেট দে। রিয়া আমার পাশে বসে আমার হাতের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর হাতে তো রক্ত পড়ছে। আমি রিয়ার গলা চেপে ধরে বললাম, তোরা বলছিস সিগারেট দিতে, সিগারেট দে, এত কথা বলিস কেন? লাদেন আমার গলা ছাড়, নইলে কিন্তু খুব খারাপ হবে। তোরে সিগারেট দিতে বলছিস সেটাতে। রিয়া হয়তো বুঝে গেছে আমি রেগে আছি, এই জন্য আমার হাত ছাড়িয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আমার মাথায় ঢেলে দিয়ে বলল, আগে মাথা ঠান্ডা করে বস, এত রেগে গেলে কি হবে? আমি মাথা নিচু করে বসে আছি। আমি আজকে বুঝলাম না আমার কি হয়েছে। নিতুকে তো আমি এখন ঘৃণা করি, কিন্তু তারপরেও ওর জন্য আমার এমন কেন লাগছে? রিয়া আমার মাথার পানি মুছে বলল, কি হয়েছে রে লাদেন? এবার আমি ঠান্ডা মাথায় বললাম, কিছু হয়নি, বাদ দে। বাদ দিবি মানে? কি হয়েছে এখন সেটা বল। আমি রিয়ার দিকে তাকিয়ে সবকিছু বলতে লাগলাম। সব শুনে রিয়া বলল, তুই না তাকে পছন্দ করিস না, তাহলে তুই হঠাৎ করে আজকে কেন রেগে গেলি? দেখ রিয়া, নিতু আমার বিয়ে করাবো, ওকে এখনো আমি ডিভোর্স দিই নাই। ডিভোর্স দেওয়ার পর ও নষ্টামি করবে আর কি করবে সেটা আমার দেখার ইচ্ছা নাই। কিন্তু এখন তো ও আমার বউ, আমার সামনে অন্য ব্যাডার হাতও কেন ধরবে আমাকে বলতো? আমি জানি তুই এখনো ওকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করিস না। নিতুকে বুঝিয়ে নিয়ে আয়। কে বলছে ওকে আমি ভালোবাসি? কিন্তু আমি যতদিন পর্যন্ত ওকে ডিভোর্স দেব না, ততদিন পর্যন্ত ও কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারবে না। এটা আমি হতেও দিব না। ওই সালাডে খাইছি আমি আজকে। আমি এবার দাঁড়িয়ে বললাম, ওকে আমি আজকে জ্যান্ত কবর দেব। রিয়া আমার হাত ধরে বসিয়ে বলল, এখানে মাথা ঠান্ডা করে বস। কালকে রাতের কথা মনে আছে? এখন পরিবেশ গরম আছে, এমনি তুই রাতের আধারে খুন করলি।
এই কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে জানিস তো? সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে। দেখ রিয়া, আমি কিচ্ছু জানি না। আমি ওকে মেরে ফেলবো। এখন তেমন কিছু করবি না, আগে পরিবেশ ঠান্ডা হোক, পরে দেখি চিন্তা করে কি করা যায়। রিয়া আমাকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিল। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে বিছানায় পড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শুনি আপু বলছে ও আজকে নাকি চলে যাবে। আপু আমার পাশে বসে বলল, রাদেন, তোর একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমি শুয়ে থেকেই বললাম, বল কি বলবি। তুই কি ঋতুকে বিয়ে করবি? ও সব কিছু পরেও তোরে বিয়ে করতে রাজি আছে। আমি বিছানার নিচ থেকে পিস্তল বের করে বললাম, আর একবার যদি এই কথা বলিস, এটা সরাসরি ঋতুর মাথায় বসাবো। আর তুই জানিস এখন আমি কি কি করতে পারি। আপু আর কিছু বলল না, ভয়ে ভয়ে আমার সামনে থেকে চলে গেল। আপু চলে যাওয়ার পর আমি রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসলাম। আম্মু আমার সামনে খাবার রেখে বলল, তুই তোর আপুকে কি এমন বললি যে রেগে রুম থেকে বের হয়ে গেল? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, তোমার মেয়ে বলে আমি যেন তানিয়ার বান্ধবী ঋতুকে বিয়ে করি। আমার সাথে এত কিছু হয়ে যাচ্ছে, আরও আমার সাথে মজা করে। তাও ওর সাথে তোর রেগে কথা বলা উচিত হয় নাই। ধুর আম্মু, বাদ দাও তো এসব কথা, আমার ভাল লাগছে না। খাবার শেষ করার পর মাহি আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া একটা কথা বলবো? বল কি হয়েছে। ভাইয়া আমাকে বাইরে নিয়ে যাবি? কালকে তো তুই চলে যাবি, অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না। তুই রেগে যাবি বলে এই কথাটা বলা হয় নাই, কিন্তু না বলে থাকতে পারলাম না। এই কথা বলে মাহি মাথা নিচু করে ফেলল। আমি মাহির হাত ধরে আমার পাশে বসে বললাম, এটা তো তুই আমাকে আরো আগে বলবি না বোকামে। আমি তোর বড় ভাই, আমি কি তোর ওপর রাগ করে থাকতে পারি? যা রেডি হয়ে আয়। মাহি আমাকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর ও রেডি হয়ে এসে বলল, তাহলে চল ভাইয়া। মাহিকে নিয়ে দরজার কাছে যেতেই পিছন থেকে রিয়া বলল, লাদেন, কই যাস? আমি কিছু বলার আগে মাহি বলে দিল, কই আর যাবো আপু, বাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তুমি গেলে যেতে পারো। আমাকে না নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে না। মাহি, 1 মিনিট দাঁড়াও, আমি যাব আর আসবো। রিয়া রুমে চলে গেল। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, তুই কেন ওকে বললি? কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। ওদের নিয়ে আগে একটা ফুচকার দোকানে চলে গেলাম। দোকানের সামনে বসে মাহি আর রিয়া ফুচকা খাচ্ছে, আর আমি বসে বসে আশেপাশে তাকিয়ে দেখছি কে কি করছে। তবে এখানে অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। মানুষের মুখ থেকে শুনেছি ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি খাঁটি ভালোবাসা হয়। আর এখন ঠিকই বুঝতে পারছি সত্যি ভালোবাসা অনেক সুন্দর। হঠাৎ করে একটা মাইক্রো গাড়ি এসে আমাদের সামনে থামলো। মাইক্রোর দরজা খুলে নিতু আর ওই ছেলেটা নামলো, যেই ছেলেটা নিতুর বয়ফ্রেন্ড দাবি করেছিল। ছেলেটা নাকি আবার ডাক্তার। ওদের দেখে আমি দাঁড়িয়ে গেলাম। রিয়া সাথে সাথে আমার হাত ধরে বলল, মাথা ঠান্ডা করে বস, কিচ্ছু হবে না। নিতু হঠাৎ আমার দিকে তাকালো, তবে আমার দিকে তাকিয়ে ও উল্টো ছেলেটার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবু চলো আমরা অন্য কোথাও যাই, এখানে অনেক ময়লা আবর্জনা, দেখছো না বস্তির পোলাপান এখানে এসে খাবার খাচ্ছে। নিতুর কথা শুনে আমার শরীর জ্বলে গেল। আর তখন হঠাৎ করে রিয়া আমার গালে কিস করে বলল, ওই জানো, তুমি না বলেছিলে আমাকে কক্সবাজারে নিয়ে যাবে? কই, তুমি তো কিছুই বললে না। আমি আর কত অপেক্ষা করব? আমি বলছি না তোমার বউ কিছু টের পাবে না? আর তাছাড়া ও তো সবসময় বিজি থাকে, আমরা কখন কি করব ও বলতেও পারবে না। ভালোই হয়েছে, 6 মাস পর ওকে তুমি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। রিয়ার কথা শুনে আমি তো একদম বোকা হয়ে গেলাম। এই মেয়ে সব কি বলে? নিতু চলে যেতে চেয়েছিল, কিন্তু রিয়ার বলা কথাগুলো শুনেও দাঁড়িয়ে গেল। রিয়া এবার আমার হাত ধরে বলল, এখন এখান থেকে চল, আমাদের তো অনেক জায়গা যেতে হবে। রিয়া আমাকে ধরে কিছুটা দূরে নিয়ে আসলো। আমি রিয়াকে প্রশ্ন করলাম, তুই সবার সামনে আমার সাথে এমন করলি কেন? আমার কথা শুনে মাহি হাসতে হাসতে বলল,
ভালো কাজ করেছো আপু, তুই ওকে ধন্যবাদ দে। একটা মেয়ে যতটা খারাপ হোক না কেন, যদি শুনে তার হাজব্যান্ডের সাথে অন্য মেয়ে খারাপ কিছু করতে চায়, তখন ওর একটু হলেও খারাপ লাগবে, মানে জ্বলন্ত আগুনের মতো জ্বলবে। বুঝছিস ভাইয়া? রিয়া, তোর মাথায় এত বুদ্ধি, এটা তো আমাকে আগে বলিস নাই। আমার কথা শুনে রিয়া বলল, আমি জানি কখন কি করতে হবে। আর তোরে একটা কথা বলবো, বল। তুই কি নিতুকে ফিরিয়ে আনতে চাস? যদি আমার আম্মু বলে তাহলে নিয়ে আসবো, এর আগে নয়। হঠাৎ দেখি ফোনে একটা মেসেজ আসলো, যেখানে লেখা আছে আমাকে এখন নিতু ম্যাডামকে পুরোপুরি নিরাপত্তা দিতে হবে, এজন্য এখানেই আমাকে ওনার পাশে যেতে হবে। রিয়া বলল, কি হয়েছে লাদেন? আর বলিস না, এখন আমাকে নিতু ম্যাডামকে নিরাপত্তা দেওয়ার জন্য যেতে হবে। তার মানে কাজ হয়েছে? কাজ হয়েছে মানে? তোর বউ চাই তুই যেন আমার সাথে না থাকিস, এই জন্য তোরে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। তোরে বলছে। আচ্ছা আমি গেলাম রে, তুই মাহিকে নিয়ে একটু ঘুরে আয়। মাহির হাতে 2000 টাকা দিয়ে বললাম, আমি গেলাম, তুই তোর আপুর সাথে ঘুরে বাসায় চলে যাস। মাহি আচ্ছা বলে বলল। কোনো ঝামেলা করিস না আবার। আমি হেঁটে হেঁটে আবার সেই ফুচকার দোকানের সামনে চলে গেলাম। গিয়ে দেখি নিতু আর ওই ছেলেটা বসে আছে। ছেলেটাকে দেখেই যেন আমার গা জ্বলে যাচ্ছে। মনে মনে বললাম, আজকেই তো শেষ দিন, শালা তোরে আমি খাইছি। আমি সরাসরি নিতু ম্যাডামের পাশে দাঁড়ালাম। আমাকে দেখে নিতু ম্যাডাম হাসি দিয়ে বলল, আসলে মানুষ টাকার জন্য যে কত কিছু করতে পারে এটা বলার বাইরে। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতু ম্যাডামের অত্যাচার সহ্য করছি। মানে যেভাবে আমাকে শাস্তি দেওয়া লাগে আমার সাথে তিনি ঠিক তাই করছেন। আমি শুধু মাথা নিচু করে সহ্য করছি। রাতে আমি আমার ডিউটি শেষ করে যখন বাসায় যাব, তখন নিতুর বয়ফ্রেন্ডকে দেখলাম ছোট একটা রাস্তার গলি ধরে হেঁটে যাচ্ছে। ওরে দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। রাস্তা থেকে লম্বা একটা লাঠি নিয়ে আমার মুখে রুমাল বেঁধে ফেললাম। রাস্তাটা বেশ নিরিবিলি, এখানে তেমন কেউ আসে না। আমি গিয়ে ওকে পেছন থেকে মারতে লাগলাম। আমি আবার সেনাবাহিনীর ট্রেনিং করেছি, এজন্য ওকে কিভাবে মারতে হবে আমি ভালো করে জানি। ছেলেটা মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাস্তার পাশ থেকে নোংরা কাপড় নিয়ে ওর মুখে গুজে দিলাম। মারতে মারতে ওকে এক প্রকার বেহুশ করে ফেললাম। পেছন থেকে পিস্তল বের করে ছেলেটার হাতে 5টা থেকে 6টা গুলি করলাম। এই হাত দিয়ে ও নিতুর হাত জড়িয়ে ধরেছে। আমি তো চেয়েছিলাম ওর হাতটা কেটে ফেলতে, কিন্তু এখন ওর হাত নিজেই কাটবে। শালাকে তো আমি জ্যান্ত কবর দিতে চেয়েছিলাম, কিন্তু রিয়ার কথার জন্য পারিনি। ছেলেটা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওর ফোনটা নিয়ে একটা রিংটোন বাজিয়ে দিলাম, যাতে আশেপাশে কেউ থাকলে ওরে হাসপাতালে নিয়ে যেতে পারে। আমি তাড়াতাড়ি অন্য রাস্তা ধরে বাসায় যেতে লাগলাম। তবে আমার ঠোঁটের কোণে এখন হাসি ফুটে উঠেছে। আগে নিজেকে নিজে কত বোকা মনে করতাম, আর এখন। বাসার দরজার সামনে যেতেই রিয়া আমাকে আটকে বলল, ছেলেটাকে কি তুই মেরে ফেললি? তুই কিভাবে জানলি? না, অনুমান করলাম। সত্যি সত্যি কি ওকে মেরে ফেললি? আরে না, মারি নেই। ছেলেটার হাতে কয়েকটা গুলি করেছে। ও কিভাবে নিতুর হাত ধরে? রিয়া আমার থেকে পিস্তলটা নিয়ে বলল, ওটা বর্তমানে আমার কাছে থাক, না হলে তুই আবার ঝামেলায় পড়ে যাবি। খুব খিদে পেয়েছে, উপরে গেলাম। সকালে কি চলে যাবি? যেতে তো হবেই। আচ্ছা সকালে তোর সাথে কথা হবে কেমন? এখন গেলাম আমি। রিয়াকে বিদায় দিয়ে উপরে চলে গেলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে সবকিছু গুছিয়ে বসে আছি। একটু পরেই রওনা দেব। চাকরি করি যেহেতু ডিউটি তো করতেই হবে। হঠাৎ করে রবিনকে দরজার সামনে দেখে আমি অবাক হয়ে গেলাম। রবিন আমার কাছে এসেই আমার গোছানো ব্যাগটা হাতে নিয়ে বলল, এখন তাড়াতাড়ি চল, ম্যাডাম আমাকে পাঠিয়েছে তোরে নেওয়ার জন্য। রবিন, আমি একাই যেতে পারবো, তুই তোর ম্যাডামকে নিয়ে চলে যা। আরে এই কথা বললে কি করে হবে রে? ওনাকে তো আমাদের নিরাপত্তা দিতে হবে, এই জন্য ওনার সাথে আমাদের যেতে হবে। আচ্ছা তুই যা, আমি আসছি। রবিন আমার হাত ধরে বলল, দেখ ভাই, এমনি ম্যাডাম রেগে আছে,
তুই তো ওনাকে চিনিস না, আমি ভালো করেই চিনি। এখন তাড়াতাড়ি চল। আমি আম্মুকে বলে বাসা থেকে বেরোলাম। বাসার বাইরে মাইক্রো দেখে বললাম, কিরে, এই গাড়ি কার? কার আবার? এটা তো আমাদের ম্যাডামের। আমি গাড়ির ভেতরে বসে বললাম, তুই যে আমাকে কোন বিপদে ফেলিস এটাই বলতে পারছি না। এত ম্যাডাম ম্যাডাম করিস কেন বলতো? রবিন ড্রাইভিং করতে করতে বলল, দেখ ভাই, আমার চাকরির দরকার আছে। তুই চাকরি না করলেও চলবে, কিন্তু আমার করতে হবে ভাই। আমি রবিনকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন না করে বললাম, তুই গাড়ি চালানো কবে থেকে শিখলি? আরে আমার বন্ধুর গাড়ি আছে না, তাছাড়া ড্রাইভিং করতে আমার বেশ ভালোই লাগে। নিতু ম্যাডামের বাসার সামনে গাড়ি রেখে বলল, লাভিন, এখন তুই নেমে গাড়ির দরজা খুলে দে, যাতে নিতু ম্যাডাম ভেতরে এসে বসতে পারে। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি নেমে দরজা খুলে দেবো মানে? কিছু করার নাই, নিতু ম্যাডামের অর্ডার আছে, তিনি আমাকে এই কথা বলেছেন, এজন্য তো তোর এখানে নিয়ে আসছি। আমি রবিনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, হালা, তোরে একলা পেলে কি করে দেখিস? তুই এখন তোর ম্যাডামের ভক্ত হয়ে যাচ্ছিস ধীরে ধীরে। রবিন হাসি দিয়ে বলল, কি করব বল, উনি তো আমার ভাবি হন, তাই না? ও তোর ভাবি হয় না, তোর মনটা চাইতেছে। ওই ম্যাডাম বেরোচ্ছে, তুই গাড়ি থেকে নাম। কি আর করার, গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, কি একদিন আসলো, এখন আমার বউয়ের কথা নাকি আমাকে শুনতে হবে। নিতু ম্যাডাম আমার সামনে এসেই আমার দিকে তাকিয়ে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিয়ে বলল, এই ছেলে, তোমাকে কতবার বলছি, আমার সাথে কাজ করলে কোনো দেরি অথবা বাহানা চলবে না। যদি চাকরি করার ইচ্ছে না থাকে তাহলে চলে যাও। তোদের মতো কত পোস্টের পোলাপান আছে যারা চাকরি করতে হাত পায়ে দাঁড়িয়ে থাকে। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আর কখনোই এমন হবে না। নিতুকে বিয়ে করার পর এই প্রথম ওর সাথে কথা বললাম, তাও উনি আমার গালে সকাল সকাল থাপ্পড় দিলেন। এখন তেমন কিছু বলতেও পারি না, জানি কিছু বললে আবার ঝামেলা হয়ে যাবে, এই জন্য কিছু বললাম না। নিতু ম্যাডাম গাড়ির ভেতরে বসে বলল, এই ছেলে, তোমার ফোন সহ মানি ব্যাগ আমার কাছে দাও। কিন্তু কেন ম্যাডাম? নিতু ম্যাডাম এবার রেগে আমার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে বলল, তোমাকে যেটা করতে বলছি সেটা করো, এর বাইরে কোনো কথা বলো কেন? আমি যা বলবো তাই তোমাকে করতে হবে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? আমি পকেট থেকে নিতু ম্যাডামের হাতে মোবাইল আর মানি ব্যাগ দেওয়ার পর নিতু ম্যাডাম বলল, সকাল সকাল আমার সাথে বেয়াদবি করার জন্য তোমাকে 3 কিলোমিটার দৌড়াতে হবে, সময় 10 মিনিট। কিভাবে যাবে আমি এটা জানি না। 10 মিনিট পর আমি যদি তোমাকে হাসপাতালের সামনে না পাই তাহলে আর চাকরির আশা করো না। রবিন, এখন গাড়ি চালাও। মনে মনে বললাম, এই মেয়ে এখন বেশি বেশি করছে। ওরে তো আমি মনটা চাইতেছে নিজের গালে নিজে জুতা দিয়ে মারি। আমি কেন রবিনের কথা শুনে এখানে আসতে গেলাম? হঠাৎ পিছন থেকে আন্টি এসেই আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, বাবা, তুমি বাইক নিয়ে চলে যাও, নইলে যেতে পারবে না। নিতু কি বলবে না বলবে এটা দেখো না। আমি চাই নিতুকে তুমি আবার ফিরিয়ে নাও, কিন্তু ও তোমার সাথে যে আচরণ করে দেখে মনে হয়। আরে আন্টি বাদ দেন, আর ওকে ফিরিয়ে নেব প্রশ্নই ওঠে না। ও আমার আম্মুকে ধাক্কা দিয়েছে। আন্টি আমার হাত ধরে বলল, বাবা, দরকার পড়লে আমি তোমার আম্মুর পা ধরবো, তুমি প্লিজ ওকে বুঝিয়ে ফিরিয়ে নাও। আমার মেয়েটা খুব ভালো, জানি না ওই ডাক্তার ওকে কী সব উল্টোপাল্টা বুঝিয়ে ওকে রাজি করিয়েছে। প্লিজ বাবা, তুমি আমার মেয়েকে ফিরিয়ে নাও। আচ্ছা আন্টি, আমি চিন্তা করে দেখব। এখন আমি গেলাম। একটা বাইক নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে বললাম, মিস নিতু চৌধুরী, তুমি আমার বিয়ে করা বউ, আর আমি তোমার জামাই। তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হাসপাতালের সামনে নেমে মাথায় এবং শরীরে হালকা কিছু পানির ফোঁটা দিলাম, যাতে দেখে মনে হয়
আমার শরীর পুরো ঘেমে গেছে, আর আমি সত্যি সত্যি এই পর্যন্ত দৌড়ে এসেছি। হাসপাতালের সামনে রবিন দাঁড়িয়ে আছে। রবিন আমাকে দেখে বলল, তুই তো ভালোই দৌড়াতে পারিস, এত তাড়াতাড়ি কিভাবে এখানে এসে গেলি? আমি রবিনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, শালা তোরে আমার দেখার আছে। সে তুই পরে দেখিস, এখন ভেতরে চল। রবিন আমাকে ভেতরে একটা কেবিনে নিয়ে গেল, আর ভেতরে ঢুকে দেখি নিতুর বয়ফ্রেন্ড, যাকে আমি কালকে রাতে মেরেছিলাম, ও বেডে শুয়ে আছে। আর নিতু ওর হাত ধরে বলছে, বাবু, তোমার কিচ্ছু হবে না, আমি খুঁজে বের করব কে তোমাকে মেরেছে। আর একটা হাত কেটে গেছে তো কি হয়েছে, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? কখনো না, আমিও তোমার পাশে আছি এবং সব সময় থাকবো। নিতুর এই কথাগুলো শুনে আমার মুহূর্তের ভেতরে মেজাজ গরম হয়ে গেল। আমি তো এই শালাকে না মেরে ভুল করেছি, হালা তো এখন বেশি বেশি করছে। নিতু আমাকে দেখে ওর বয়ফ্রেন্ডের হাত ছেড়ে দিল। কিছুক্ষণ পর একটা নার্স এসে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, স্যার এটা একটু ছিঁড়ে দেন তো। আমি প্যাকেট ছিঁড়ে নার্স মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপু, একটা কথা বলবো আপনাকে। নার্স মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া বলেন, কি বলবেন? কোনো মেয়ে যদি তার স্বামীর সামনে তার বয়ফ্রেন্ডের হাত ধরে ভালোবাসা প্রকাশ করে, তখন তাকে কি করা উচিত? নার্স মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আগে তার 2 গালে 2টা চড় দিয়ে মাথার চুল ধরে বাড়িতে নিয়ে গিয়ে লম্বা একটা লাঠি দিয়ে 1 ঘন্টা মারবেন, তাহলে ভালোবাসার দরজার জানালা দিয়ে দৌড়ে পালাবে। আমি নিতুর দিকে তাকিয়ে নার্স মেয়েটাকে বললাম, ধন্যবাদ আপু, আপনি ভালো একটা সমাধান দিলেন, আমিও সেটাই করব ভাবছি। কেন, আপনি কি বিয়ে করেছেন নাকি? দেখে তো আপনাকে বিবাহিত মনে হচ্ছে না। আমি নার্স মেয়েটাকে সাহায্য করতে করতে বললাম, আরে আপু, আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? এখন যদি আপনাকে আমি প্রপোজ করি, তাহলে কি আপনি অবাক হবেন? আমার কথা শুনে নার্স মেয়েটা হাসি দিয়ে বলল, মোটেও না, এখন তো আপনি হ্যান্ডসাম একটা ছেলে, আবার সেনাবাহিনীর চাকরি করেন। আপনি বললে তো আমি 1 পায়ে দাঁড়াতেও রাজি। আপনি কিভাবে জানেন আমি? এবার নিতু ম্যাডাম আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, এখানে প্রেম করার জন্য আসছো নাকি রুগী দেখার জন্য আসছো? আমিও সাথে সাথে বলে দিলাম, রাস্তার পাশে কত কুত্তা বিলাই আহত হয়, ওদের দেখার সময় পাই না, আবার গরু ছাগল দেখতে আমি হাসপাতালে আসবো? ভালো কথা বললেন ম্যাডাম। আমার কথা শুনে নিতুর বয়ফ্রেন্ড বলল, নিতু এই ছেলেকে এখানে নিয়ে আসলা কেন? ও কিন্তু বেশি বেশি করছে। আমি হাসতে হাসতে বললাম, সবাই বলে আমি নাকি বেশি বেশি করি, কি করব, উচিত কথা সবসময় মুখ ফসকে বের হয়ে যায়। আজকে যদি আমি একটা কুকুরকে খাইয়ে বলতাম আমার বাড়ি প্রতিদিন পাহারা দিবি, ও বিনা কারণে আমার বাসা পাহারা দিত। আর কোথা থেকে কতগুলো ফালতু মেয়ে এসে দেমাগতে খায়, মনটা চায় ওদের ধরে আমি একটা আছাড় মারি। শুধু সিনিয়র হয় এজন্য কিছু বলতে পারি না। কিরে রবিন, এখন কি যাবি নাকি আমি একটাই চলে যাব? নিতু ম্যাডাম হাত মুঠো করে রাগে মুখ লাল করে চলে গেল। মনে মনে বললাম, যাক, জায়গা মতো ওষুধ দিতে পারছি। নিতু ম্যাডাম যাওয়ার পর রবিন আমাকে বলল, তুই তাড়াতাড়ি আয় এখন, নাইলে আবার কিন্তু বকা খাবি তুই। সবাই চলে যাওয়ার পর আমি নিতুর বয়ফ্রেন্ডের পাশে গিয়ে বসলাম। নিতুর বয়ফ্রেন্ড আমাকে ওর পাশে বসতে দেখে একটু অবাক হয়ে গেছে। আমি এবার বলা শুরু করলাম, মাত্র তো একটা হাত কাটলি, পরে কোন কোন জায়গায় কাটতে হবে জানিস তো? তুই জানিস নিতুর হাজবেন্ড আছে, এরপরে ওর পেছনে পড়ে আছিস। আর একটা কথা, নিতুর হাজবেন্ড আমি নিজেই। কি অবাক হলি? অবাক হওয়ার কিছু নেই। আর একবার যদি আমি তোরে ওর পাশে দেখি না, তাহলে তোর গোপন অঙ্গ কেটে কুত্তার বিচির সাথে তোরটা ভাজি করে তোরেই খাইয়ে দেব, এটা মনে রাখিস। আমি নিতুর হাজবেন্ড, ওকে কিভাবে নিরাপত্তা দিতে হবে সেটা আমি ভালো করেই জানি। নিজের জীবনের ভয় থাকলে ওর সামনে আর যাবি না। তুইও কাউকে বিয়ে করে সংসার কর। বোধহয় একটা মেয়ের জন্য তোর হাত কেটে ফেললি, আজকে হাত না কেটে ওটা যদি কেটে যেত, তাহলে নিতু থাকতো বুঝি তোর পাশে। আর একবার কিন্তু আর এমন হবে না। আমি গলায় হাত দেখে বললাম, এটা থাকবে না।
আর আমি কিন্তু মানুষকে কুত্তার মতো মারতে পারি। তার জন্য তোর পরিবারের কেউ মারা যাক, এটা কি তুই চাস? সো কেয়ারফুল, ঠিক আছে? আমার কথাগুলো শুনে নিতুর বয়ফ্রেন্ডের মাথা থেকে ঘাম ঝরে পড়ছে। দরজার কাছে এসে পিছন ফিরে বললাম, এসব কথা যদি নিতুর কানে যায় তাহলে কি হবে জানিস তো? মা বোন কিন্তু তোরও আছে, তুই পালিয়ে গেলে কি হবে? আমার কিন্তু সব রাস্তা চেনা আছে। আমি এই পর্যন্ত বলে হাসপাতাল থেকে বাইরে চলে গেলাম। আমি জানি এরপর থেকে ও আর হয়তো নিতু ম্যাডামের পাশে আসবে না। আসবে কি, ও তো আমাকে দেখলেই ভয়ে মুতেও দিতে পারে। আমি গিয়ে গাড়ির দরজা খুলে রবিনের পাশে বসতেই রবিন বলল, কিরে, এত দেরি করে আসলি কেন? তোরা বলছি না তাড়াতাড়ি আসবি? আমি মজা করে বললাম, আর বলিস না, নাচ মেয়েটা জোর করছে আমার সাথে প্রেম করে। ছোট কি করি বলতো? মেয়েটা ভালোই সুন্দর আছে, ওকে আমি আশা দিয়ে আসছি, বলছি পরে জানাবো, দেখি কি করে যায়। রবিন আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। অনেকক্ষণ জার্নির পর হঠাৎ করে রবিন গাড়ি থামিয়ে বলল, লাদেন, তোর সাথে ম্যাডাম কিছু কথা বলতে চায়, যা তুই কি ওনার সাথে কথা বলে আয়, যা। আমি গাড়ির দরজা খুলে বেরোলাম। তবে এটা আবার কোন জায়গা? এখানে আশেপাশে তো আমি কাউকে দেখতে পারছি না, তেমন কোনো গাড়ির চলাচলও নেই এই রাস্তায়। এখানে কেন আমাকে নামতে বলল? না না, এখানে কোনো না কোনো রহস্য তো লুকিয়ে আছে। আমি গিয়ে রাস্তার এক পাশে দাঁড়ালাম। নিচে তাকিয়ে দেখি নিচে একটা নদী আছে। মনে মনে বললাম, এটাই আমার জন্য বেস্ট জায়গা হবে। নিতু ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার পিছন ছেড়ে দে, তোর যত লাখ টাকা লাগবে আমি দিব। নিতুর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, বাবা, ভালো কথাই তো আপনি বললেন। তাছাড়া আমি আপনার পেছনে পড়ে আছি কে বলল? আপনার মতো মেয়ে তো আমি দেশে খুঁজে পাই না। না আছে চেহারা, না আছে কিছু, দেখতে তো একদম কুত্তার মতো। নিতু ম্যাডাম এবার রেগে বলল, আমি যদি এতই খারাপ হই তাহলে আমার পেছনে পড়ে আছো কেন? আমি এবার নিতুর মুখ চেপে ধরে বললাম, তুই আমার বিয়ে করাবো, 6 মাস পরে তোরে আমি ডিভোর্স দেব, কিন্তু তার আগে যদি কোনো ছেলে তোর হাত ধরে আমি ওর হাত কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেব। আমি ডিভোর্স দেওয়ার পর তুই বেশ্যালয়ে যাবি নাকি কোথায় যাবি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এখন তুই আমার বিয়ে করাবো। আমি যা বলবো তাই মানতে হবে তোরে। এই ছেলে, মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু খুব খারাপ হবে। আর আমাকে খারাপ বলার তুই কে রে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জানেন ম্যাডাম, ছোট থাকতে আমি কাউকে খুব পছন্দ করতাম। তার এতটাই পছন্দ করতাম যেন তার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিলাম। কিন্তু হঠাৎ সে কোথায় যেন হারিয়ে গেল। অনেক ভালোবাসতাম আমি তাকে, যেটাকে একতরফা ভালোবাসা বলা হতো। কিন্তু পরে যখন আমার তার সাথে দেখা হলো না, তখন সবকিছু শেষ হয়ে যায়। ওই মানুষ বলে না, টাকা থাকলে মানুষ মানুষকে চেনে না, ভুলে যায়। তবে আমি তাকে এখনো ভালোবাসি। তাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার অহংকারকে নয়। আমার আম্মুকে যেদিনও ধাক্কা দিয়েছিল সেই দিন মন চাইছিল ওকে আমি খুন করে ফেলি। অপরাধ করলে আমি করেছি, কিন্তু আমার আম্মু তো আর অপরাধ করে নেই। শুধু তাকে ভালোবাসি বলেই কিছু করি নাই, নইলে। তার তোর ইমোশনাল কথা শোনার মতো আমার সময় নেই। তুই কে, কোথায় থেকে আসলি, এটা শুনে আমি কি করব? আমার বয়ফ্রেন্ড আছে, তুই তো জানিস। এর জন্য ভালোই ভালোই বলছি, আমার পিছন ছেড়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হবে। ও মা, খুব খারাপ হবে না? তা আপনি কি করবেন ম্যাডাম শুনি? আর বেশি করলে জোর করে তুলে নিয়ে বউয়ের অধিকার আদায় করব, এটা তো জানেন। আমি তোকে খুব ভালো করেই চিনি, এর জন্য বলছি তুই আমার পিছন ছেড়ে দে, নইলে আমি তোকে। হুম, কি করবেন বলেন শুনি? হঠাৎ রবিন আমার দিকে পিস্তল তাক করে বলল, কি আর করব, গুলি করে মেরে দিব, এটাই করতে বলেছে ম্যাম আমাকে। নিতু আমার দিকে তাকিয়ে বলল, এটাই করবে। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, তোরে আমি নিজের বড় ভাইয়ের মতো মনে করতাম, আর তুই কেন করলি এমন? রবিন মাথা নিচু করে বলল, মাফ করে দিস বন্ধু আমাকে,
টাকার জন্য মানুষ সত্যি কত কিছু যে করতে পারে এর কোনো হিসাব নেই। তোরে মারার জন্য আমি 50 লাখ টাকা পাবো। কি করব বল? টাকার চেয়ে আর কোনো কিছু বড় আছে? টাকা থাকলে সব কিছুই হয়, জানিস তো। নিতুর দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলেন? আমি কি সত্যি এতটা খারাপ একটা ছেলে? কি করব বল, তুই আমার পথের কাঁটা। তুই অন্য মেয়েদের সাথে কথা বললে আমার গা চলে। আর তুই থাকলে আমি কোনো দিন আমার বয়ফ্রেন্ডে বিয়ে করতে পারবো না। স্বামী থাকতেও ভালোবাসায় অন্ধ হয়ে গেলেন? একদিন ঠিকই বুঝবেন। তবে আমি আপনাকে খুব ভালোবাসি। আম্মুকে ধাক্কা দেওয়ার পরেও আমি আপনাকে ফিরিয়ে নেব ভেবেছিলাম, কিন্তু আপনি এটা করতে পারলেন। এই নিতু পারে না এমন কোনো জিনিস নেই। আমি এখন বুঝে গেছি মানুষ কতটা স্বার্থপর হলে এমন কাজ করতে পারে। রবিন গুলি করার আগে আমি সরাসরি নিচে লাফ দিয়ে পড়লাম নিজেকে বাঁচাতে, আর ওপর থেকে রবিন আর নিতু গুলি ছুটছে। নিচে পড়ার আগে শুনলাম রবিন বলল, ও বাঁচবে না ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ধীরে ধীরে নদীর পাড়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু এখানে আশেপাশে রবিন থাকতে পারে। এজন্য যেখানে পড়েছিলাম এর থেকে অন্য সাইডে যেতে লাগলাম। ধীরে ধীরে নদীর পাড়ে উঠে জঙ্গলের ভিতরে চলে গেলাম। জঙ্গলের ভিতরে গিয়ে এক নিরাপদ জায়গায় গিয়ে বসলাম। হঠাৎ করে দেখি ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা পানিতে ভিজে একদম শেষ হয়ে গেছে। ফোনের স্ক্রিনে রাসেল নামটা ভেসে উঠল। আমি একটা জিনিস বুঝে পাই না, বিপদ কেন আমার পিছু ছাড়ে না। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, কিন্তু এরপরেও বিপদ আমার পিছু ছাড়ছে না। তবে এখন আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, নিতু আমার সাথে এটা করতে পারলো। নিতুকে আমি এতটা ভালোবাসি যেটা বলার বাহিরে। ভাবছিলাম ওকে বুঝিয়ে বললে সবকিছু হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ও আজকে থেকে সবকিছু শেষ করে দিল। আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নেই। খুব আশা ছিল নিতুকে নিয়ে সাদাসিধে একটা সংসার করব, কিন্তু ও তা হতেও দিল না। এখন নিজেকে এমনভাবে পরিবর্তন করব যেটা বলার বাহিরে। নিতুর চাকরি আমি শেষ করে দেব। ও তো চাকরির জন্যই এটা আমার সাথে করছে। ওকে আমার দেখার আছে। নিজেকে এখন খুব সুন্দরভাবে পরিবর্তন করব। তবে পরিবর্তন করব ঠিক আছে, এই পরিবর্তন হবে খুব ভয়ঙ্কর। কিভাবে যে কি করব কেউ বলতেও পারবে না। রাসেল একটার পর একটা কল দিতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, বল কি বলবি। রাসেল হাসতে হাসতে বলল, ভাবছিলাম তোরে ছেড়ে দিব, কিন্তু তুই সেই দিন আমার বোনের সাথে খুব খারাপ ব্যবহার করলি। তুই তো নিজেকে খুব হিরো মনে করিস না? যদি সাহস থাকে তাহলে আমার এলাকায় আয়। তুই নাকি আমাকে মারতে চাস, তোর কেমন সাহস আছে আমিও দেখতে চাই। তোর সাথে কথা বলার মতো মুড আমার নেই। তুই যদি আমার কিছু করতে পারিস তাহলে করে দেখা। তুই বললেই আমি তোর পিছনে ছুটব। তুই যা ইচ্ছে তাই কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজকে রাতে আমি চাচিকে অপহরণ করে নিয়ে যাব। যদি তোর ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকিয়ে দেখা। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর যদি সাহস থাকে তাহলে তুই আয়, তোরে আমার দেখার আছে। ওকে, তাহলে এই কথাই রইল। তোর বাসায় আজকে রাতে আসবো। চাচিকে বলিস ভালো মন্দ কিছু রান্না করে রাখতে। এই কথা বলে রাসেল ফোনটা কেটে দিল। ফোনটা নিচে ফেলে বসে চিন্তা করছি, এখন যদি আমি রাসেলকে না আটকাই তাহলে ও সত্যি সত্যি অনেক কিছু করে ফেলবে। আর আজকে থেকে আমি এটা প্রমিস করছি যে আগামী 3 দিনের ভিতরে নিতুর চাকরি আমি শেষ করে দেব। ওর পুরো জীবনটা আমি ধ্বংস করে দেব। আমাকে ও মারার জন্য এখানে নিয়ে আসছে। ওর তো সাহস কম না। এত সহজে আমি ওকে ছেড়ে দেব না, কখনোই না। আর রবিন, তোর কথা মনে হলে আমার খুব হাসি পায়। তোরে আমার কেমন যেন অসহায় অসহায় লাগছে। সামনে এমন কিছু হতে পারে আমি তোরে মারবো আর তুই আমার পা ধরে মাপ চাইবি, কিন্তু আমি তোরে মাফ করব না। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আজকে রবিন আর নিতু মিলে আমার সাথে যা করেছে এটা বলার বাহিরে।
আমার এখন হাতে চুলকানি উঠেছে ওদের মারার জন্য। তবে আমি আমার কাজে কাউকে নেব না। যদি পারি একা কিছু করব, নইলে নাই। তবে বারবার ঘুরে ফিরে শুধু নিতুর চেহারাটা আমার সামনে ভেসে উঠছে। ওকে যেন আমি কোনোভাবেই ভুলতে পারছি না। ফোনটা হাতে নিয়ে রিয়ার নাম্বারে কল দিলাম। রিয়া ফোন রিসিভ করে বলল, লাদেন বল, তোর কি খবর? চাকরিতে জয়েন করলি নাকি? তোর একটা ঠিকানা আমি মেসেজ করে দিয়েছি, দেখ। একটা বাইক নিয়ে ওখানে চলে আয়, আমি ওখানে আছি। তুই না বললি আজ থেকে তুই ডিউটিতে জয়েন করবি? আমার সাথে অনেক কিছু হয়ে গেছে যেটা ফোনে বলার মতো নয়। তুই তাড়াতাড়ি এখানে আয়, পরে তোরে সবকিছু বলছি। রিয়া আচ্ছা বলে ফোনটা কেটে দিল। আমি এবার জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় গেলাম, কিন্তু এই রাস্তায় তেমন কোনো মানুষ বা গাড়ি চলাচল নেই। রবিন আর নিতু মিলে খুব ভালো একটা বুদ্ধি বের করেছিল আমাকে মারতে, কিন্তু পারে নাই। আমি রাস্তার একপাশে বসে বসে চিন্তা করছি, নিতু আমার বিয়ে করাবো, বউ মানেই তো অর্ধাঙ্গিনী, আর ও আমাকে মারতে কিনা এই পর্যন্ত নিয়ে আসছে। আমি সত্যি অনুমান করেছিলাম যে ওরা কোনো যুক্তি করেই আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু আমাকে যে মারার জন্য এখানে নিয়ে আসবে সেটা ভাবতেও পারি নাই। ওনাকে ওর ভালোবাসার জন্য এসব করছে। আচ্ছা, যদি এমন হয় ওর ভালোবাসার মানুষকে ও নিজের হাতেই খুন করে, তাহলে কেমন হবে? তাহলে খুব ভালো হবে। আমি মনে করি আগে যা একটু মায়া ছিল ওর উপর, এখন সেটাও উঠে গেছে। বসে বসে এসব চিন্তা করছি, আর এর ভেতরেই রিয়া চলে আসলো। রিয়া আমাকে দেখে বাইক থামিয়ে আমার কাছে এসে বলল, কি রে লাদেন, তোর কি হয়েছে? তোর শরীর এমন ভিজে আছে কেন? রিয়াকে দেখে আমি দাঁড়িয়ে বললাম, ও তুই তাহলে আসলি। আমি আমার প্যান্ট থেকে বেল্টটা খুলে রিয়ার হাতে দিয়ে শরীর থেকে শার্টটা খুলে বললাম, ওটা দিয়ে আমাকে কিছুক্ষণ মার, নইলে আমার শরীরের রাগ কমবে না। রিয়া বেল্ট ফেলে বলল, কি হয়েছে আগে এটা তো বল, আর এমন পাগলামো করার কি আছে? আমি নিচ থেকে বেল্টটা হাতে নিয়ে রিয়ার কাছে দিয়ে বললাম, তুই আমার বান্ধবী, আমি আমার বিপদ আপদে সবসময় তোরে পাই। তবে আজকে তুই কোনো প্রশ্ন করবি না। তুই আমাকে 10 মিনিট ইচ্ছে মতো মার, কোনো রকম প্রশ্ন করবি না। যদি এটা না পারিস তাহলে আমি বুঝবো তুই সকলের মতো আমার সাথেও বেইমানি করলি। আর যদি এটা না করতে পারিস তাহলে আজকে থেকে তুইও আমার শত্রু হয়ে গেলি। আমি এটাই মনে করব। রিয়া আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি যে ওরে এমন কিছু বলবো ও ভাবতেও পারেনি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু লাদেন। কোনো কিন্তু বলিস না, তুই পারবি এটা আমি জানি। রিয়া আর কিছু না বলে কাঁপা কাঁপা হাতে আমাকে আঘাত করতে লাগলো। রিয়া আমাকে কিছুক্ষণ মারার পর আমি ক্লান্ত হয়ে নিচে বসলাম। হঠাৎ করে রিয়া আমার একটা হাত জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে তুই মাফ করে দে, আমি তোরে মারতে চাই নাই। আজকাল তোর কি হয়েছে এটাও বলিস না। আমি কিছু জিজ্ঞাসা করলে তুই বলতে চাস না কেন? আমি সরাসরি রিয়াকে উত্তর দিলাম, রবিন আর নিতু আমাকে মারতে এই পর্যন্ত নিয়ে আসছে। রিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি? রবিন আর নিতু গুলি করে আমাকে মারতে চেয়েছিল। ভাগ্য ভালো যে আমি তার আগেই সবকিছু বুঝতে পেরেছি এবং নিচে ঝাঁপ দিয়েছি। রিয়া আমার কথা শুনে হতাশ হয়ে বলল, মানলাম স্বামীর সাথে স্ত্রী ঝগড়া হতেই পারে, এমনকি ডিভোর্সও হতে পারে, কিন্তু তাই বলে এমন নয় তো যে নিজের স্বামীকেই খুন করতে হবে। এটা আবার কেমন বিষয়? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এত কিছু তোর বুঝতে হবে না, এখন আমি বুঝে গেছি কিভাবে কি করতে হবে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই এখন কি করতে চাস? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এখন বাইরের চাবিতে। রিয়া আমার হাতে বাইকের চাবি দিয়ে বলল, তুই এখন কি করবি সেটা তো বল। তুই শুধু আজকে আমাকে একটু সাহায্য কর, পরে আর কিছু আমার জন্য তোর করতে হবে না। তুই তোর বান্ধবীদের শুধু রেডি থাকতে বল, আজকে নতুন কিছু করব। আমি সবাইকে দেখিয়ে দেবো এই লাদেন কি জিনিস। তুই কি করতে চাস বল তো। অনেক কিছু করব। আগে তুই বাইকে ওঠ,
রিয়াকে নিয়ে সরাসরি বাজারে চলে গেলাম। নিজেকে যতটা পরিবর্তন করা লাগে আমি আজকে তাই করেছি। মাথার চুল সব ন্যাড়া করে ফেললাম, সবকিছু কেটে একদম চেহারা পরিবর্তন করে ফেলেছি। হালকা কিছু কিনে মার্কেট থেকে বেরোলাম। বাইকে বসার পর রিয়া আমাকে প্রশ্ন করলো, এখন তুই কি করতে চাস বল তো? তুই এখন বাসা যাবি, না হলে তোর বান্ধবীকে বল পিস্তলের ব্যাগগুলো আমার কাছে দিয়ে যেতে। আজকে আমি বড় কিছু করব। দেখ লাদেন, নিতু একজন সেনাবাহিনী মেজর, ও সরকারি চাকরি করে। ওর বিরুদ্ধে কিছু করলে আমাদের বুঝে শুনে করতে হবে। তোরে আমি কোনো বিপদে ফেলবো না, এটা তো চিন্তা করতে হবে না। আমার শুধু কয়েকজন লোক দরকার। আচ্ছা যা, শুধু আজকেই আমি সহ আমার সব বান্ধবী তোর হয়ে কাজ করবে। শুধু আমাদের বিপদে ফেলিস না, এটা মাথায় রাখিস। সবাইকে মাস্ক পরে আসতে বলবি, আর সবার হাতে যেন একটা করে শর্ট রেঞ্জের গান থাকে। রিয়া পিছনে বসে কারে জানি কল দিয়ে বলল, আমার দেওয়া ঠিকানায় চলে আয় সব কিছু নিয়ে, আর সবাইকে আসতে বল। আজকে বড় ধরনের কিছু হবে। রিয়া তোরে একটা কথা বলবো। বল, কি বলবি? তুই আবার আগের জায়গায় ফিরে যা, যত খুন খারাপি করা লাগে সব আমি করব। তুই একটা লেডিস দল গঠন কর, যেখানে সবাই তোদের নাম শুনলেই ভয় কাঁপবে। তুই শুধু দলটা পরিচালনা করবি, আর কিভাবে মানুষ তোদের ভয় পায় এইসব আমার উপর ছেড়ে দে। কিন্তু লাদেন, তোরে কেউ চিনবে না, তুই গোপনে কাজ করবি, আর আমি বাইরে থেকে তোরে সাহায্য করব। আচ্ছা ওদের আমি বলে দেখি কি বলে। কি বলে? বললেই হবে না, আমি তোরে যেটা বলছি তুই সেটা কর। কিছুক্ষণ পর রিয়ার 4 বান্ধবী চলে আসলো। আমি ওদের বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। আমি এখন সরাসরি রাসেলের বাসায় চলে গেলাম। রাসেলের বাসার সামনে গিয়ে দেখি সবকিছু একদম নীরব নিস্তব্ধ, কারো কোনো কথা নাই। চারিদিকে যেন একরকম ঠান্ডা পরিবেশ। রাসেলের বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল দিতে ছোট আপু দরজা খুলে দিল। ছোট আপু আমাকে দেখেই বলল, আরে লাদেন যে, তা আজকে কি নিজের মৃত্যু আমন্ত্রণ জানাতে এখানে আসলি নাকি? আমি হাসি দিয়ে বললাম, হয়তো, আবার হয়তো না, তবে যদি পারিস আমাকে মেরে দেখা। এই কথাটা বলতেই একটা ছোট ছেলে আমাদেরকে এগিয়ে এসে বলল, তোর কত বড় সাহস ম্যাডামের সাথে বিয়াদবি করিস? আমি খালি হাত দিয়ে ছেলের কপাল খোদাইয়ে ইশারা করে গুলি করলাম, আর সাথে সাথে ছেলেটা মাটিতে লাশ হয়ে পড়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, আজকে সব কিছু তৈরি করেই এখানে এসেছি, যদি আমাকে আটকাতে পারিস আটকে দেখা। ছোট আপু একটু ভয় পেয়ে পিছনে গেল। আমি ছোট আপুর চুল ধরে বললাম, চিন্তা করিস না, তোরে মারবে না। রিয়ার দিকে ইশারা করে বললাম, রিয়া, রাসেলকে রুম থেকে ধরে নিয়ে এত। রিয়া আমার কথা শুনে ভেতরে চলে গেল। আমি ছোট আপুর দিকে তাকিয়ে বললাম, শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে যা। ছোট আপু এবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ ভাই, তুই আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এসব করব না। রিয়া আমার সামনে রাসেলকে লাথি মেরে ফেলে বলল, ও তোর বাবাকে মেরেছে না? আমি বলতেই রিয়া রাসেলের পায়ে গুলি করে দিল। রাসেল যেই চিৎকার দিবে তখন রিয়া ওর মুখ চেপে ধরে বলল, চুপ কর কুত্তার বাচ্চা, আজকে তোরে আমার হাত থেকে কে বাঁচাই এটাই দেখব। আমি যে হঠাৎ করে এখানে চলে আসবো সেটা রাসেলের জানা ছিল না। রাসেল ভাই জানে আমি কতটা ভীতু একটা ছেলে। ও বলবে আর আমি এখানে চলে আসব, এটা ওর ধারণার বাইরে ছিল। আমি এবার ছোট আপুর হাতে পিস্তল দিয়ে বললাম, তুই তোর ভাইকে গুলি করে মারবি, আর যদি না মারিস তাহলে আমি তোর ভাই সহ তোরে মেরে ফেলবো। আমার কথা শুনে তুই হয়তো বাঁচতে পারবি। ছোট আপু ভয়ে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমাদের মাফ করে দে, আমরা ভালো হয়ে যাব। ও, তুই ভালো হয়ে যাবে না? আমি এখান থেকে যাওয়ার পর তুই তোর লোক ডাকিয়ে আবার আমার বিরুদ্ধে মাঠে নামবি। আমাকে তোরা 2 ভাই বোন মিলেও কিছু করতে পারবি না, এটা আমি জানি। যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে দেখা।
রাসেল ভাই হাসতে হাসতে বলল, খুব খারাপ করলি তুই, আমি তোরে ছাড়বো না। আমি ছোট আপুর হাত থেকে পিস্তল নিয়ে রাসেলের মাথা বরাবর গুলি করে বললাম, শালা আমার মুখের উপর কথা বলে, ওর এত বড় সাহস। ছোট আপু রাসেল বলে যেই একটা চিৎকার দিল, তখন আমি আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, মুখটা বন্ধ রাখ, কথা বলার চেষ্টা করবে না। তোর কারণে আমার সব কিছু নষ্ট হয়েছে। তোর ভাই আমার বাবাকে মেরেছে, ওকে আমি ছেড়ে দেব কিভাবে তুই ভাবলি? আর বাকি রইলি তুই। আচ্ছা যা, তোরে আমি একটা সুযোগ দিলাম, তুই যদি কোথাও পালিয়ে যেতে পারিস তাহলে পালিয়ে চলে যা, তাহলে হয়তো আমার হাত থেকে বাঁচতে পারবি, নইলে তুইও শেষ। ছোট আপু কিছু বলছে না, শুধু মাথা নিচু করে কান্না করছে। আমি এবার ওর কাপড় ধরে জোরে একটা টান দিলাম, যার কারণে ওর কাপড় অনেকটাই ছিঁড়ে গেল। রিয়া এটা দেখে বলল, লাদেন, এইটা করা মোটেও ঠিক হবে না। ও একটা মেয়ে, আবার ও তোর বোন, ওর একটু হলেও তোর সম্মান আছে। আর যাই করিস, সম্মানে আঘাত করিস না। আমি হাসি দিয়ে বললাম, কেন, তোর মায়া লাগে রিয়া? জানিস এই মেয়ে কি করে? এই মেয়ে যার সাথে ইচ্ছে করে এর সাথে সেক্স ভিডিও তৈরি করে, আর ওগুলো অনলাইনে আপলোড করে। ওর কাছে সম্মান কোনো ব্যাপার না। আজকে ওরা আমি বুঝিয়ে দেব সম্মান কি জিনিস। সব কিছু টেনে টেনে ছিঁড়ে ছোট আপুকে উলঙ্গ করে দিলাম। হঠাৎ করে রিয়ার একটা বান্ধবী এসে আমার হাত ধরে বলল, ভাইয়া, ও কি করেছে না করেছে এটা আমি জানি না, আজকের জন্য আমি আপনাকে বলছি, ওকে ছেড়ে দিন প্লিজ ভাইয়া। আমি ছোট আপুর দিকে তাকিয়ে বললাম, ওদের কারণে বেঁচে গেলি, নাহলে তোর অবস্থা আমি খুব খারাপ করতাম। আর একটা কথা, কেউ যদি জিজ্ঞেস করে এসব কে করেছে, তাহলে বলবি মিস রিয়া চৌধুরীর লেডি গ্যাংস্টার মিলে এসব করছে। মনে থাকবে তো আমি কি বললাম? আর তুই যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। তোর ভাইকে তো তোর সামনে মারলাম, কিছু করতে পারলি না। আর তোরে মারলে কতটা সময় লাগবে একটু চিন্তা করে দেখ কেমন। এখন তো তুই কান্না করছিস, কিন্তু আমার বাবাকে যখন তোর ভাই মেরেছিল তখন আমার কেমন লাগছে তুই একটু চিন্তা করে দেখ। রিয়া আমার হাত ধরে বলল, লাদেন, এখন তাড়াতাড়ি চল, এমনি অনেক দেরি হয়ে গেছে। রিয়ার কথা শুনে এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। বাইকে ওঠার পর রিয়া বলল, এইটা কি ঠিক কাজ করলি লাদেন? এইভাবে ওকে আমাদের মারা ঠিক হয় নাই। কি ঠিক হয় নাই বলিস তুই? আমি তো চেয়েছিলাম ওরে টুকরো টুকরো করে কেটে ফেলতে। তবে আর যাই বলিস, আমি বলি কি, তুই ভালো একটা কাজ করলি, কিন্তু তোর আপুর সাথে এইটা করা কি ঠিক হয়েছে? ও কতটা নষ্ট একটা মেয়ে তুই এটা জানিস না। যদি এটা জানতি তাহলে তুই আর এই কথা বলতি না। আচ্ছা, সেসব জেনে আমার লাভ নেই। এখন তুই তোর বইয়ের বিষয়ে কিছু চিন্তা করলি যে তোরে মারতে নিয়েছিল? তবে আমার মনে হয় কি জানিস, নিতু তোরে মৃত্যু মনে করেই চলে গিয়েছে। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, ও নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। ভাবছিলাম সবকিছু ঠিকঠাক করে নেব, ওকে বুঝিয়ে শুনিয়ে আবার আমি নিয়ে আসব, কিন্তু তাও হতে দিল না। তাহলে কি করবি এখন তুই? অনেক কিছু করব, যা তোর ধারণার বাইরে। তবে তুই আজকে এত কিছু করবি আমি তো এগুলো চিন্তাই করতে পারি নাই। হঠাৎ করে তোর মাঝে এত সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। কি করব তুই বল? ও আমাকে ফোন করে ওর বাসায় যেতে বলেছিল, এজন্য আমি ওর বাসায় গিয়েছিলাম। আর ওর সাথে এমন কিছু করব ও যদি জানতো তাহলে আমরা কি বেঁচে ফিরে আসতে পারতাম বলো? আমি জানি রাসেল ভাইয়ার অনেক ক্ষমতা আছে ওর গ্রামে, কিন্তু ওর গ্রামে ঢুকে ওকেই মেরে আসছি। এখন দেখ তোর নামটা কিভাবে ভাইরাল হয়। তুই আমার নাম বললি কেন? তোরে দিয়ে অনেক কিছু করাবো, চিন্তা করিস না। অনেকক্ষণ জার্নি করার পর বাসার সামনে আসলাম। রিয়া বাইক পার্ক করে আমার সামনে এসে বলল, এখন ভিতরে চল, দেখি আন্টি কি রান্না করেছে। আজকে অনেকটাই পরিশ্রম করে আসছি। ভেতরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রিয়া বলল, তাহলে এখন কি করবি বললি না তো?
আগে তো আমাকে চিন্তা করতে দিবি না। এখনো নিজে জানি না কি করব। বাসার সামনে যেতেই বাসার ভেতরে কেমন যেন অদ্ভুত ধরনের একটা আওয়াজ শুনলাম। রিয়াকে বললাম এখন বাসার ভেতরে যাবে না, বাসার ভেতরে কিছু একটা হচ্ছে আমার মনে হয়। জানালার কাছে চলতো, উকি দিয়ে দেখি ভেতরে কি হচ্ছে। রিয়াকে নিয়ে জানালার কাছে গেলাম। রিয়া শুধু বলল, তোর আর সন্দেহ দূর হলো না। এখানে কে আসবে যে তোর পরিবারের সাথে খারাপ কিছু করবে, তাও আমার বাসায়। মাত্র না তোর শত্রুকে মেরে আসলাম। আরে দূর, তুই চুপ কর তো, এত কথা বলিস কেন? ভেতরে উকি দিয়ে আমার চোখ তো কপালে উঠে গেল। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন কেউ আমার মুখে হাত দিয়ে চেপে ধরে আছে। এটা কিভাবে হতে পারে? ভেতরে এসব কি হচ্ছে? আমি ভাবতেও পারি না এই ভেতরে এমন কিছু হবে। শরীর থেকে এখন রীতিমতো আমার ঘাম ঝরে পড়ছে। আমি এটা কখনোই আশা করি নাই, কারণ এটা তো আমার ধারণার বাহিরে ছিল।